হ্যালো স্টুডেন্টস, চলে এসেছি তোমাদের সামনে আমার আজকের নতুন ভিডিও নিয়ে। আমার আজকের এই ভিডিওতে আমি 2025 আইএসসি ছাত্রছাত্রীদের জন্য তোমাদের যে কবিতা সংকলন বইটা আছে তার একটা ওয়ান শট ভিডিও নিয়ে হাজির হয়েছি। আমি এখানে তোমাদের যে টোটাল 10টা কবিতা আছে সেই 10টা কবিতার মধ্যে 7টা কবিতা এই একটা ভিডিওর মধ্যে তোমাদের সম্পূর্ণ একটা আলোচনা করে দিচ্ছি, যে আলোচনার মধ্যে থেকে এই কবিতাগুলোর একটা সম্যক ধারণা তোমরা পেয়ে যাবে। এবং যারা রিভিশন করছো, মানে একেবারে পড়া হয়ে গেছে রিভিশন করছো, তাদের জন্যও যেমন এটা কার্যকরী, ঠিক তেমনভাবে যারা একেবারে কিচ্ছু করনি, শুধুমাত্র এই একটা দিন বা দুটো দিন তোমরা পাচ্ছ এই বাংলা পেপারটার জন্য, তাদের জন্য কিন্তু অত্যন্ত কার্যকরী একটা ভিডিও হতে চলেছে। যাই হোক, ভিডিওটা কোনো রকম স্কিপ না করে তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, সেই অনুরোধ রইল। আর যেটা বলার সেটা হচ্ছে 2024-এ যে পোয়েম তিনটে তোমাদের এসে গেছে, যেমন অচিন্ত কুমার সেনগুপ্ত রচিত পূব পশ্চিম, জীবনানন্দ দাস রচিত বনলতা সেন এবং সুভাষ মুখোপাধ্যায় রচিত সালেমানের মা, এই তিনটে কবিতা আমরা সম্পূর্ণভাবে বাদ দিচ্ছি, কারণ বাকি 7টা পোয়েম আমরা যদি ভালোভাবে করি তাহলে নিশ্চয়ই কোথাও কোনো সমস্যা আমাদের থাকার কথা নয়। যাই হোক, তাহলে শুরু করছি আমাদের আজকের এই ভিডিও। আচ্ছা, প্রথম কবিতা হচ্ছে ওরা কাজ করে, রবীন্দ্রনাথ ঠাকুর রচিত। ওরা কাজ করে কবিতাটা রবীন্দ্রনাথ ঠাকুরের আরোগ্য কাব্যগ্রন্থের 10 নম্বর কবিতা। এই কবিতাটা রবীন্দ্রনাথ ঠাকুর তার জীবনের একেবারে শেষ সময়ে, যখন একেবারে মৃত্যুসজ্জায় পতিত যাকে বলা যায়, একেবারে বিছানায় শুয়ে আছেন, সেই সময় লিখেছেন বলবো না, এগুলো কথিত, মানে মুখে মুখে তিনি বলেছেন, এবং তার সেই কবিতাগুলো খাতায় তুলে রেখেছিলেন। তারই কোনো শুভানুদায়ী কোনো ছাত্রছাত্রী হতে পারে বা কেউ, অনেকেই করেছেন। যাই হোক, এই কবিতাটা একেবারে শেষ জীবনেই কিন্তু রচনা। এখানে আমরা দুটো বিষয়কে দেখতে পাচ্ছি। রবীন্দ্রনাথ ঠাকুর একবার তার মৃত্যু শয্যায় শুয়ে শুয়ে একেবারে জরাজীর্ণ যে পরিস্থিতি তার, সেই সময়ে মানে কোনো কাজকর্ম তিনি করতে পারছেন না, সেই সময়ে জানলা দিয়ে আকাশের দিকে চেয়েছেন, এবং আকাশের দিকে চেয়ে তিনি একেবারে স্মৃতি বিজড়িত ঐতিহাসিক যে বিষয়গুলো দেখতে পাচ্ছেন, সেখানে যেন একটা চলমান কাল প্রবাহকে তিনি দেখতে পাচ্ছেন, যেখানে তিনি উপলব্ধি করতে পারছেন যে পৃথিবীর কোনো কিছুই একেবারে চিরস্থায়ী নয়। আর এরপরে তিনি যখন মাটির পৃথিবীর দিকে তাকাচ্ছেন, আকাশের থেকে মানে চোখটা নামিয়ে, তখন সেখানে দেখছেন চিরস্থায়ী, চিরজীবনের মনে রাখার মতো বেশ কিছু বিষয়। এই দুটো বিষয় কিন্তু কবিতায় দুটো ভিন্নভাবে আমাদের সামনে আলোচনা করা হয়েছে। আমরা প্রথমে আসছি প্রথম পর্যায়ে। অলস সময় ধারাবে মন চলে শূন্য পানে চেয়ে, সে মহাশূন্যের পথে ছায়া আঁকা ছবি পড়ে চোখে। আচ্ছা, এখানে প্রথমেই বলবো অলস সময় কেন, যেহেতু কবি কোনো কাজকর্ম করতে পারছেন না, সেই জন্য সময়টা তার অলস, কর্মহীন। মন চলে শূন্য পানে চেয়ে, শূন্য এখানে মহাকাশ, সে মহাশূন্যের পথে ছায়া আঁকা ছবি পড়ে চোখে। ছায়া আঁকা কেন? যেগুলো অস্পষ্ট, যেগুলো আর বর্তমানে নেই, ইতিহাস হয়ে গেছে, সেগুলো অস্পষ্ট, তাই ছায়া আঁকা ছবি। তারপর কবি বলছেন, কতকাল দলে দলে গেছে কত লোকে, সুদীর্ঘ অতীতে জয়োদ্ধত প্রবল গতিতে এসেছে সাম্রাজ্যলোভী পাঠানের দল, এসেছে মোগল বিজয় রথের চাকা, উড়ায়েছে ধুলিজাল, উড়ায়েছে বিজয় পতাকা। কবি বলছেন যে এই ভারতবর্ষ, আমরা জানি শস্য শ্যামলা ভারতবর্ষ, ঐশ্বর্যময় ভারতবর্ষ, সেই ভারতবর্ষের প্রতি বহু সাম্রাজ্যবাদী শক্তির লোভ বা লুব্ধ দৃষ্টি তাদের ছিল, এবং তারা বাড়ি বাড়ি সেই ভারতবর্ষকে জয় করতে এসেছে। সে পাঠান এসেছে, মোগল এসেছে, শক হুন সবাই এসেছে, কিন্তু তারা কেউই চিরস্থায়ী হয়নি, এবং কালের স্রোতে একটা নির্দিষ্ট সময়ে তাদেরকে চলে যেতে হয়েছে। এসেছে আর এক দল। এই যে মানে মূল সত্য যে কোনো কিছুই স্থির নয়, প্রবহমান গতিতে আমরা এগিয়ে চলেছি, সেটাই যেন কবি এখানে বলতে চাইলেন। বলছেন উড়াইছে ধুলিজাল, উড়িয়েছে বিজয় পতাকা, বিজয় রথের চাকা, মানে তারা প্রত্যেকে প্রচুর ক্ষয়ক্ষতি করেছে, বিজিত হয়েছে, জয়ী হয়েছে ভারতবর্ষের মাটিতে, তাদের পতাকা পুঁতে দিয়েছে ভারতবর্ষের মাটিতে, তারা গর্বোদ্ধত অহংকারী রাজ্য স্থাপন করেছে সেখানে বিজয় পতাকা তুলে। কিন্তু আজ সেই শূন্যপথে তাদের কোনো চিহ্ন নেই। মানে আজকে যে ভারতবর্ষ আমরা দেখতে পাচ্ছি, কোথায় সেই শক হুন পাঠান মোগলের দল? আসলে ইংরেজ যে মানে ব্রিটিশ শাসিত যে ভারতবর্ষে বসে কবি কবিতাটা লিখছেন, সেই সময় ব্রিটিশ শাসিত ভারতবর্ষে বসে কবি লিখছেন বলবো না, মানে যে সময়ে কবি কবিতাটা লিখছেন, মানে বলা যায় সেই সময় তো শক হুন পাঠান এগুলো কেউ ছিল না, সেই জন্যই কবির এই সময়টা কবির কাছে খুব মানে চলে গেছে এরকম একটা মনে হয়েছে। এরপর আমি ইংরেজদের কথায় আসবো, মানে যে কবির যে সময় ভারতবর্ষ পরাধীন সেটাও আসবো, সে কথাও কবি বলেছেন। কবি এরপর বলছেন, নির্মল সে নির্মায় প্রভাত ও সন্ধ্যায় রাঙালো, যুগে যুগে সূর্যোদয় সূর্যাস্তের আলো।
অতএব প্রতিদিন আমরা সূর্যকে দেখতে পাই, সূর্য উদিত হচ্ছে পূর্ব আকাশে, আবার সূর্য অস্ত যাচ্ছে পশ্চিম আকাশে। এই যে একটা চক্র, এটা নিয়মিত চলতে থাকে। শুধু সূর্যোদয় নয় বা সূর্যাস্ত নয়, আমাদের মানুষের জীবন, আমাদের মানুষের কর্ম সবটাই কিন্তু এমন। আমাদের যৌবন যেমন চিরস্থায়ী নয়, আমাদের যে অহংকার, আমাদের সমস্ত ধন দৌলত কোনো কিছুই কিন্তু চিরস্থায়ী নয়। যে কোনো সময় কালের গতিতে সমস্ত কিছু নিশ্চিহ্ন হয়ে যেতে পারে, শেষ হয়ে যেতে পারে। কবি এটাই বলতে চাইছেন। তারপর বলছেন, আরবার সেই শূন্যতলে আসিয়াছে দলে দলে, লৌহ বাঁধা পথে অনল নিঃশ্বাসী রথে, প্রবল ইংরেজ বিকীর্ণ করেছে তার তেজ, জানি তারও পথ দিয়ে বয়ে যাবে কাল, কোথায় ভাষায় দেবে সাম্রাজ্যের দেশ বেড়া জাল, জানি তার পণ্যবাহী সেনা জ্যোতিষ্ক লোকের পথে রেখা মাত্র চিহ্ন রাখিবে না। এই যে বললেন, এটা বলছেন যে তৎকালীন বর্তমান সময়কালে রবীন্দ্রনাথ ঠাকুর যে সময় দাঁড়িয়ে কবিতাটা লিখছেন, সেই সময় কবি বলছেন যুগে যুগে আরবার সেই শূন্যতলে, আবার মানে এই যে শক, হুন, পাঠান এরা চলে গেছে, কিন্তু মানুষের লোভ যায়নি, সাম্রাজ্যবাদী শক্তির লোভ যায়নি, এসেছে ইউরোপীয় শক্তি, এসেছে ইংরেজের দল, এসেছে কোন পথে? লৌহ বাঁধা পথে। মানে আমাদের সড়ক পথ নির্মিত হয়েছে, সেই কাঁচা রাস্তা আর নেই, আধুনিক করেছে মানুষ সেই পথকে। অনল নিঃশ্বাসী রথে, অনল নিঃশ্বাসী মানে আগুন বেরোয় যে নিঃশ্বাস দিয়ে যে রথে, অ্যাকচুয়ালি এটা ইঞ্জিনকে বলা হয়েছে, রেল ইঞ্জিনকে বলা হয়েছে, কারণ তখন রেলের আবিষ্কার হয়ে গেছে। এসেছে কারা না? প্রবল ইংরেজ। প্রবল ইংরেজ মানে তাদের প্রচন্ড প্রতাপ, তাদের প্রচন্ড দাপট, বিকীর্ণ করেছে তার তেজ। কবি দেখেছেন ইংরেজের অত্যাচার ভারতবর্ষের বুকে, জানি তারও পথ দিয়ে বয়ে যাবে কাল। কবি বিশ্বাস করেন যে এই ইংরেজের যে ভয়াবহ অত্যাচার, যে ঔদ্ধত্য, সেই সমস্ত কিছুর ওপর দিয়ে কাল বয়ে যাবে, কালের কবলে তারাও একদিন চাপা পড়ে যাবে। কবি বলছেন, কোথায় ভাষায় দেবে সাম্রাজ্যের দেশ বেড়া যায়। কবি কালকে মহাস্রোত বলে তুলনা করছেন। কবি বলছেন সেই স্রোত একদিন তাদের কোথায় ভাসিয়ে দেবে তার কোনো ঠিকানা নেই। সেই সাম্রাজ্য, তাদের প্রবল ইংরেজের যে সাম্রাজ্য তারা গড়েছে, সেই সাম্রাজ্য, তাদের সেই বেড়া জাল যেটা তারা মানে রক্ষা করছে এখন ভারতবর্ষের মানুষকে কষ্ট দিয়ে, সেই সমস্ত কিছু ধুয়ে মুছে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে। জানি তার পণ্যবাহী সেনা জ্যোতিষ্ক লোকের পথে রেখা মাত্র চিহ্ন রাখিবে না। তোমরা জানো যে ইংরেজরা ভারতবর্ষে এসেছিল কিন্তু ব্যবসায়ীর রূপ নিয়ে, বণিকের ছদ্মবেশে ভারতবর্ষে তারা প্রথম প্রবেশ করেছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি। তারপর ধীরে ধীরে তারা আমাদের এই দেশটাকে দখল করেছে। কবি বলছেন সেই পণ্যবাহী সেনা মানে যে সেনা বাণিজ্যের ছদ্মবেশে, বাণিজ্য করার ছদ্মবেশে, বণিকের বেশে এসেছিল, তারা একসময় সেনাবাহিনী পাঠিয়েছিল ভারতবর্ষকে তাদের কবলে, তাদের মুঠোয় আনার জন্য। জ্যোতিষ্ক লোকের পথে মানে আকাশের মহাশূন্যে তাদের কোনো চিহ্ন থাকবে না একদিন, কবি বিশ্বাস করেন। এরপরে কবি চেয়েছেন কোথায় না? মাটির পৃথিবী পানে। কবি বলছেন, মাটির পৃথিবী পানে আঁখি মেলি যবে, দেখি সেথা কল কল রবে বিপুল জনতা চলে। কবি যেই মাটির পৃথিবীর মানে দিকে চোখ মেলে চাইলেন, সেখানে কিন্তু কলরব শুনতে পাচ্ছেন, সেখানে প্রাণের ধ্বনি শুনতে পাচ্ছেন, সেখানে দেখছেন বিপুল জনতা কল কল ধ্বনিতে চলেছে। আসলে এই ধ্বনি কাদের? এই ধ্বনি শ্রমজীবী মানুষের ধ্বনি। যে শ্রমজীবী মানুষ কোনোদিন ধ্বংস হবে না। ইংরেজদের শাসন ধ্বংস হয়েছে, শক, হুন, পাঠানের শাসন ধ্বংস হয়েছে, কিন্তু শ্রমজীবী মানুষ তারা বিভিন্ন রূপে, বিভিন্ন ভাবে সারা মানে যুগের পর যুগ আমাদের ভারতবর্ষে থেকে যাবে। এটাই কবি বলতে চেয়েছেন। কেবল ভারতবর্ষ কেন, পৃথিবীর সর্বত্র এই শ্রমজীবী মানুষ না থাকলে আমাদের নবজাগরণ আসবে না, আমাদের সমাজ অগ্রগতির পথে এগোবে না, আমাদের সমাজে যে নবসভ্যতা আসে সেই সভ্যতাও কখনো সাধিত হবে না। শুধু আবিষ্কার হলে তো হবে না, সেটাকে কার্যকরণে পরিণত করতে গেলে এই শ্রমজীবী মানুষগুলোকেই তো দরকার। কিন্তু শ্রমজীবী মানুষগুলো সেই কারণেই সারা যুগে যুগে একইভাবে একই রকমভাবে কাজ করে চলেছে, আর তাদের সেই মুখের কলতান কলকলরব বিপুল জনতা। কেন বলছেন? আসলে আমাদের দেশের এই শ্রমজীবী মানুষের সংখ্যাটাই কিন্তু বেশি। আসলে উচ্চতলের মানুষ যারা আছে তারা হয়তো খুব একটা বুঝতে পারে না, দেখতে পায় না চোখে, কিন্তু শ্রমজীবী মানুষের সংখ্যা যদি বেশি না হতো তাহলে তরতর করে সভ্যতা এতটা এগিয়ে যেত না। সেই কারণে কবি বিপুল শব্দটা ব্যবহার করলেন। নানা পথে নানা দলে দলে যুগ যুগান্তর হতে মানুষের নিত্য প্রয়োজনে জীবনে মরণে। নানা পথে নানা দলে দলে। আর নানা পথ কেন? আমাদের ভারতবর্ষ তো একটা বিরাট বিস্তৃতি আছে। শুধু ভারতবর্ষ কেন, সমগ্র পৃথিবীতেই একটা বিরাট বিস্তৃতি, বিরাট সভ্যতার অগ্রগতি চলছে সব সময় প্রতি মুহূর্তে, এবং সেখানে তারা দলে দলে নানা রূপে নানা ভাবে তাদের কাজকর্ম চালিয়ে যাচ্ছে। তাই কবি এরকম কথাটা বলছেন, যুগ যুগান্তর হতে। সেই কোন কাল থেকে? সভ্যতা তো থেমে থাকেনি, সেই আদিম কাল থেকে আস্তে আস্তে কিছু না কিছু আবিষ্কার হয়েই চলেছে, কিছু না কিছু স্থাপত্য হয়েই চলেছে। কাজে যুগ যুগান্তর হতে মানুষের নিত্য প্রয়োজনে। অতএব আমরা যারা সাধারণ মানুষ, তাদের সাথে যারা উচ্চতলায় বিরাজ
কাজ করছে সেই সকল মানুষের নিত্য প্রয়োজনের সমস্ত জিনিস এরা বাড়ি বাড়ি তৈরি করছে, নিত্য প্রয়োজনের সমস্ত কাজ তারা করে দিচ্ছে। জীবনে মরণে আমাদের জন্মের থেকে একদম মৃত্যু পর্যন্ত যে সমস্ত সামগ্রী আমাদের দরকার, যে পথ আমাদের দরকার, সবটাই কিন্তু ওদের জন্যই তৈরি হচ্ছে। ওরা চিরকাল টানে দাঁড়, ধরে থাকে হাল, ওরা মাঠে মাঠে বীজ বনে, পাকা ধান কাটে, ওরা কাজ করে নগরে প্রান্তরে। এই ওরা বলে কবি কাদের চিহ্নিত করলেন? ওই শ্রমজীবী মানুষকে চিহ্নিত করলেন। ওরা কারা? এই প্রশ্নের উত্তর কবি দিয়েছেন। ওরা টানে দাঁড়, অর্থাৎ ওরা নদীতে নৌকা চালায়। ধরে থাকে হাল, এরা মাঝিদের কথা বলা হচ্ছে। ধরে থাকে হাল মানে এরাই সমাজের হালটাকে শক্ত করে ধরে আছে। আসলে এই যে সমাজের বিবর্তনের নৌকা, সেই নৌকাটা কিন্তু ওরাই মূলত চালাচ্ছে, ওরাই ধরে রয়েছে এর হাল। ওরা যদি একদিন হাল ছেড়ে দেয়, শুধু আবিষ্কার দিয়ে কিন্তু এই পৃথিবী বিবর্তনের পথে কখনোই এগোতে পারবে না। ওরা মাঠে মাঠে বীজ বনে, ওরা চাষি, ওরা শ্রমজীবী মানুষ, পাকা ধান কাটে, ওরা কাজ করে নগরে প্রান্তরে। এরপরে মানে ক্রমশ কবি শ্রমিক মজুরের কথা বলেছেন, অর্থাৎ চাষি, শ্রমিক, মজুর, মাঝি, এই সমস্ত শ্রমজীবী মানুষের কথাই কিন্তু কবি এখানে উল্লেখ করেছেন। তারপরে কবি কি বলছেন? নগরে প্রান্তরে, অর্থাৎ আমাদের ভারতবর্ষের পৃথিবীর সমস্ত নগর প্রান্তে প্রান্তরে সমস্ত জায়গায় এদের দেখতে পাওয়া যায়। কারণ উন্নতি সাধন তো শুধু একটা জায়গায় হয় না, উন্নত দেশে হয় না, সর্বত্রই ধীরে ধীরে হচ্ছে। এরপর কবি বলেছেন, রাজছত্র ভেঙে পড়ে, রণডঙ্কা শব্দ নাহি তোলে, জয়স্তম্ভ মূঢ় সম অর্থ তার ভোলে, রক্তমাখা অস্ত্র হাতে যত রক্ত আঁখি, শিশু পাঠ্য কাহিনীতে থাকে মুখ ঢাকি। খুব সুন্দর কথাগুলো এবং খুব ভয়ঙ্কর সত্য কথা। কবি বলছেন রাজছত্র ভেঙে পড়ে। রাজা যে সে সারা জীবন রাজা থাকে না, ওই রাজা চলে যায়, আবার নতুন কেউ রাজা হয়। কাজে তার রাজছত্র, যে ছত্র তলায় সে বসেছিল, সেটা একদিন না একদিন ভেঙে পড়ে। রণডঙ্কা শব্দ নাহি তোলে, যে রণদামামা বাজিয়ে সে যুদ্ধ জয় করেছিল, সেই রণদামামা, তার রণদামামা একদিন না একদিন স্তব্ধ হয়। জয়স্তম্ভ মূঢ় সম, সে যে বিরাট বিরাট স্তম্ভ স্থাপত্য সৃষ্টি করেছিল, ভেবে দেখো না সে কোন কাল থেকে সারা ভারতবর্ষ, সারা পৃথিবী জুড়ে বিভিন্ন ঔপনিবেশিক শক্তি, বিভিন্ন সাম্রাজ্যবাদী আগ্রাসী শক্তি তাদের বিভিন্ন স্থাপত্য তৈরি করে গেছে। সেই জয়স্তম্ভগুলো কিন্তু আছে তাদের ঔদ্ধত্যের প্রতীক হয়ে, তাদের অহংকারের প্রতীক হয়ে, সমস্ত কিছু আছে, কিন্তু তারা নেই, তারা চলে গেছে। মূঢ় সম মানে বোকার মতো যেন তারা তাদের স্থাপত্যগুলো দাঁড়িয়ে আছে। তারপর কবি বলছেন, রক্তমাখা অস্ত্র হাতে যত রক্ত আঁখি, শিশু পাঠ্য কাহিনীতে থাকে মুখ ডাকি। অস্ত্র হাতে নিয়ে রক্তচোখ করে যারা আমাদের ভারতবর্ষের মানুষকে, মানে ভারতবর্ষের প্রকৃত মানুষকে শাসন করেছে, তাদের দমিয়ে রেখেছে, দাপিয়ে রেখেছে, তাদের অহংকারী সত্তায় বজায় রেখেছে এই সমগ্র ভারতবর্ষ তথা পৃথিবীতে, সেই সব মানুষগুলোকে কেউ মনে রাখে না, তাদের কথা কেউ ভাবে না। তারা কেবল শিশু পাঠ্য কাহিনীতে, ইতিহাসে ধরা পড়ে। তাদের কেউ পুজো করে না, তাদের কেউ বন্দনা করে না। কাদের বন্দনা করে? বন্দনা করে শ্রমজীবী মানুষগুলোকে, তাদের কথাই মানুষ মনে রাখে। কারণ কি? তাদের নিয়েই আমরা প্রতিদিন চলছি। আমরা রোজ বিরিয়ানি খাই না, আমরা রোজ ডাল ভাত খাই, এটাই কবির বক্তব্য। এরপর কি কবি কি বলছেন? ওরা কাজ করে দেশে দেশান্তরে, অঙ্গবঙ্গ কলিঙ্গের সমুদ্র নদীর ঘাটে ঘাটে, পাঞ্জাবে, বোম্বাই, গুজরাটে। বলছে যে ওরা সমগ্র দেশে ছড়িয়ে আছে। এই যে অঙ্গবঙ্গ কলিঙ্গ, অঙ্গ বলতে আমরা বুঝি বিহারকে, বঙ্গ হচ্ছে বঙ্গদেশ, অবিভক্ত বঙ্গদেশ, পশ্চিমবঙ্গ, বাংলাদেশ সবাইকে বোঝাচ্ছে, আর কলিঙ্গ হচ্ছে তৎকালীন ওড়িশাকে বোঝানো হচ্ছে, উড়িষ্যা যেটা বলে। আচ্ছা, সমুদ্র নদীর ঘাটে ঘাটে, সমুদ্র বেষ্টিত আমাদের ভারতবর্ষ, সেই সমুদ্র বেষ্টিত ভারতবর্ষের প্রতিটা স্তরে, আগে তো ভারতবর্ষ অঙ্গবঙ্গ কলিঙ্গের দেশ বলা হতো, সেই সমস্ত ভারতবর্ষের সর্বত্র এদের গুঞ্জন শোনা যায়। পাঞ্জাব, বোম্বাই, গুজরাট, সেই দক্ষিণ ভারতেও কিন্তু এরা আছে, এরা কোথাও নেই এমন নয়। গুরু গুরু গর্জন গুনগুন স্বরে, যারা কাজ করে, যারা শ্রম করে, তারা সর্বদা যেন একটা শ্রমের গান গায়। তাদের একটা নির্দিষ্ট ছন্দ আছে, তাদের একটা নির্দিষ্ট সুর আছে, তারা যে কাজটা করে সেটা যেন একটা নির্দিষ্ট ছন্দে, নির্দিষ্ট সুরে সর্বদা হয়। দিন রাত্রে গাঁথা পড়ি, দিনযাত্রা করেছে মুখর। সমস্ত দিন রাত্রি জুড়ে তারা ওই কাজের মধ্যে ডুবে থাকে এবং তার মধ্যেই তারা সমস্ত দিন রাত্রিকে মুখরিত করে তুলছে কলতানে। তাদের শ্রমের যে আওয়াজ, শব্দ, তাদের মুখের যে শব্দ, সেই সমস্ত কিছুতে। দুঃখ সুখ দিবস রজনী, মন্ত্রিত করিয়া তোলে জীবনের মহামন্ত্র ধ্বনি। দুঃখ সুখ নিয়েই আমাদের জীবন, দিন এবং রাত্রি নিয়েই এই সমস্ত পৃথিবী। কাজে দিনের শেষে রাত যেমন আসে, দুঃখের পরে সুখটাও আসে। কাজে সবটাকে মানুষ যেন মনে রাখে, কোনো কিছু যেন মানুষ না ভোলে। মানুষ যেমন সুখে একেবারে বিগলিত হয়ে উচ্ছ্বসিত হয়ে উঠবে না, তেমন দুঃখেও যেন ভেঙে না পড়ে, এটাই যেন কবি এখানে বলতে চেয়েছেন। মন্ত্রিত করিয়া তোলে জীবনের মহামন্ত্রধ্বনি। মন্ত্রিত বলতে এখানে একটা অনুরণনকে বোঝানো হয়েছে, শ্রমজীবী মানুষের সেই যে শব্দের অনুরণন, সেটা যেন সমগ্র জীবনকে অনুরণিত করে তোলে, এটাই কবি বলছেন।
চলে যাবো আমাদের পরের কবিতা। আমরা পূব পশ্চিম অ্যাভয়েড করছি যেহেতু 24-এ এসে গেছে, বনলতা সেনকেও আমরা অ্যাভয়েড করছি যেহেতু 24-এ এসে গেছে। এরপরে আমরা চলে যাব কবি তরুণ সান্যালের বর্ণপরিচয় কবিতায়। বর্ণপরিচয় কবিতাটা কবি তরুণ সান্যালের যেমন উদ্ভিদ কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। এখানেও আমরা দুটো শ্রেণীকে লক্ষ্য করছি। আলোচ্য কবিতায় কবি দুটো দিককে দেখিয়েছে। বর্ণপরিচয় শব্দটার মধ্যে দিয়ে আমরা দুটো রূপকে পাই। এক হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের যে গ্রন্থ বর্ণপরিচয়, যার দ্বারা আমরা বর্ণকে চিনেছি, সেই বর্ণপরিচয়। অন্যদিকে মানুষের যে বর্ণবিভেদ, যে বর্ণ বৈষম্য আমাদের সমাজে আছে, সেটা আর্থিক দিক থেকে হোক বা অন্যান্য যে কোনো দিক থেকে হোক, সেই বর্ণ বৈষম্যকেই বর্ণপরিচয় শব্দটায় ব্যবহার করা হয়েছে। কাজে বর্ণপরিচয় নামকরণের তাৎপর্য লিখতে গেলে কিন্তু দুটো প্রখানই তোমাদের বলতে হবে। আচ্ছা, এরপর কবি প্রথমেই কবিতার একদম প্রথমেই যে স্ট্যান্ডা দিয়েছেন সেখানে একটা শহরের ঝাঁ চকচকে বিদ্যালয় বা স্কুলকে তুলে ধরেছেন। তাকে দেউড়ি শব্দটা দিয়ে প্রকাশ করেছেন তিনি। বলছেন, দেউড়ির সামনে টুলে বসে মস্ত গোঁফ, উর্দি ও নিষেধ। অর্থাৎ দেউড়ির সামনে টুলে বসে আছেন কোনো একজন পাহারাদার, উর্দি পরে, তার মস্ত গোপ আছে, দারোয়ানকে নির্দেশ করছেন। একটি দুটি নীলবাস উড়ে আসছে, ছুঁয়ে যাচ্ছে হাওয়ায় শ্যাম্পু, হালকা গোলাপ ও ল্যাভেন্ডার জুঁই, এবং স্বর্গের ভাষা জলের ওপর জলপ্রপাতে। যখন জলপ্রপাতের জলের ওপরে জলপ্রপাতের জল আছড়ে পড়ে তখন একটা না একটা শব্দ হতেই থাকে, কারণ জলের ফোঁটা ফোঁটাও তো পড়তে থাকে, জলের কোনো বিরাম নেই, সেই জল কনস্ট্যান্টলি চলছে। ঠিক সেরকম বলছেন যে একটা দুটো নীল বাস যে উড়ে আসে আসছে, সেই সময় এই যে ছাত্ররা বা ছাত্রীরাও স্কুলে পড়ছে, বিদ্যালয়ে পড়ছে, তাদের যে গার্জিয়ান মারা, সে শ্যাম্পু ট্যাম্পু করে বিভিন্ন প্রসাধনী গায়ে চড়িয়ে তারা যখন নামছে একবারে ছড়িয়ে যাচ্ছে সুগন্ধ চারধারে। আর তারা তাদের মুখের ভাষা হচ্ছে ইংরাজি ভাষা, স্বর্গের ভাষা ইংরাজিকে বলা হচ্ছে, কারণ আমাদের আধুনিক সমাজ তাই মনে করে। তা যাই হোক, সেই স্বর্গের ভাষা তাদের মুখে অনর্গল শুনতে পাওয়া যাচ্ছে, এরকম একটা পরিবেশ। আর সেই সঙ্গেই কবি চিহ্নিত করেছেন কি না, স্কুলের ভেতর দিকটা মার্বেল সিঁড়ি বেয়ে উঠে যাচ্ছে দ্রুত স্যাচেল টিফিন বাক্সে মায়েদের স্ট্যাটাস সিম্বল হয়ে পরিদেশ শিশু, বাবাদের আকাঙ্ক্ষা ও ব্যয় হয়ে ভারতের ভাবি শাসকেরা। কবি বলছেন ওই যে স্কুলটায় পড়তে যাচ্ছে যে ছাত্রছাত্রীরা, তাদের মধ্যে তাদের একটা বিলাসী সামগ্রীর কথা বলতে গিয়ে তিনি মার্বেলের কথা বলেছেন, মার্বেল সিঁড়ির কথা বলেছেন, তাদের স্যাচেল টিফিন বক্সের কথা বলেছেন। এদের সমস্ত কিছু একেবারে পাই করে সুন্দর করে খুঁটিনাটি করে গুছিয়ে দেয় তাদের মারা। আর তারা কি না, তারা তাদের মাদের স্ট্যাটাস রক্ষার জন্য এইসব ইংরেজি মাধ্যম স্কুলগুলোকে পড়ায়। আর বাবাদের উচ্চাসা আকাঙ্ক্ষা যে তাদের সন্তানরা বিরাট বিরাট কিছু একটা হবে, এবং যেভাবে হোক তারা সেই অর্থ ঢালছে এই প্রচন্ড উন্নত স্কুলগুলোর পেছনে, কারণ এগুলোতে পড়তে গেলে তো অর্থ প্রচুর লাগে, সেই ব্যয়টা তারা করছে। ভারতের ভাবি শাসক, কারণ এইসব সন্তানরাই একদিন না একদিন ভারতের ভাবি শাসক হবে। কেউ হয়তো পুলিশে যাবে, কেউ মন্ত্রীর স্থান দখল করবে, কিংবা ভারতের বড় বড় স্থান উচ্চতলের মানুষ হবে মোটের ওপর। আর আমরা জানি উচ্চতলের মানুষেরাই তো আমাদের দেশটাকে শাসন করে, এটাই যেন কবি বলতে চেয়েছেন। এরপরে কবি দেখিয়েছেন দেউড়ির অনেক বাইরে বুকে চাপা ভাঙা স্লেট বর্ণপরিচয়, তালিমারা ছেঁড়া প্যান্ট, বুকের বোতামহীন সস্তা শার্ট, ঠেলে ওঠা পাঁজর কণ্ঠায় এক শিশু। কবি বলছেন এরপর দূরে দেউড়ি থেকে অনেকটা দূরে একটা শিশু দাঁড়িয়ে আছে, যার ছেঁড়া প্যান্ট পরা, তার বোতামহীন সস্তা শার্ট আর তার তালিমারা প্যান্ট আর কি, আর তার হাতে কি ভাঙা স্লেট আর বর্ণপরিচয়। সে বুকে চেপে আছে, বুকে চেপে ধরে আছে বর্ণপরিচয়। দ্যাট মিন সে শিখতে চায়, সে বর্ণের সাথে পরিচিত হতে চায়। সে দাঁড়িয়ে আছে এক শিশু, তার পাঁজর ঠেলে বেরিয়ে আসছে। এইসব দেবদূতদের দেখে, এইসব ভবিষ্যৎ প্রভু পত্নীদের দেখে চিনে নিচ্ছে বর্ণপরিচয়। সে দেখছে ওই যে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা, মা বাবা, তারা বুঝতে পারছে, শিশুরাও বুঝতে পারছে যে এরাই তাদের প্রভু, কারণ এরাই তাদের শাসন করবে, এদেরই দাস হয়ে এদের বাঁচতে হবে, কারণ এরা জন্ম থেকে এটাই দেখে আসছে। সেই সমস্ত প্রভু পত্নীদের এবং ওই ভবিষ্যতের প্রভুদের এরা চিনে নিচ্ছে বর্ণপরিচয়। সাথে সাথে কোন বর্ণপরিচয়? এই বর্ণপরিচয় কিন্তু সেই অক্ষরের বর্ণপরিচয় নয়, এই বর্ণপরিচয় ভেদাভেদের বর্ণপরিচয়। মানুষে যে অর্থের ভেদাভেদ, মানুষে যে বৈষম্যের ভেদাভেদ, সে কথাই কবি এখানে বলেছেন। প্রাসাদ ও বস্তি নিয়ে, প্রাচুর্য ক্ষুধা নিয়ে দেউলির ভিতরে বাইরে বয়ে যাচ্ছে একটাই কলকাতা। এই কলকাতা শহরে প্রাচুর্য আছে একদিকে আছে নেইয়ের রাজ্য, একদিকে আছে প্রচুর ক্ষুধা, একদিকে আছে অপর্যাপ্ত খাবার, একদিকে আছে প্রাসাদ, একদিকে আছে বস্তি, আর এই সমস্ত কিছু নিয়েই বয়ে যাচ্ছে কলকাতা, তিলোত্তমা কলকাতা। এখানে এক পিতার কথা বলেছেন কবি। এরপরেই বলছেন, খোকা তোর আরো ঢের মন দিয়ে বর্ণপরিচয় শেখা চাই, খোকা তোর ভাঙা স্লেটে আঁকা বাঁকা অক্ষরের ঢং
রঙে, মহাদেশ মহাসাগরের নকশা, মহাবিশ্বে সৌরলোক, ফসল ও যন্ত্রে পাখি, নদীর কাকলি নিয়ে গোটা মানুষের ছবি ফুটে ওঠা যায়। বাবা, সেই বস্তির বাবা তার সন্তানকে বোঝাচ্ছে তোকে অনেক বেশি শিক্ষিত হতে হবে, অনেক বড় মানুষ হতে হবে, তোকে ইতিহাস, ভূগোল, বিজ্ঞান সবকিছু পড়তে হবে। শুধু কলকাতা শহর নয়, কলকাতার বাইরের যে সমস্ত শহর, তার বাইরে যে দেশ, সেই দেশের বাইরে যে রাষ্ট্র, মানে অন্যান্য মহাদেশ, সেই সমস্ত কিছু তোকে জানতে হবে। কারণ সমগ্র দেশ, সমগ্র জাতিকে যদি তুই জানতে না পারিস, তাহলে উন্নয়নটা আসবে কি করে? একটা স্থানের উন্নয়ন করতে গেলে, একটা ছোট কিছুর উন্নয়ন করতে গেলে আমাকে তো বৃহত্তর বিষয়টা জানতে হবে। আমি যদি বৃহত্তর আধুনিক পথটাকে না জানি, না চিনি, তাহলে কি করে উন্নয়ন করব? সেই পিতা তার সন্তানকে এই শিক্ষা দিচ্ছে। তারপর বলছেন, আমার তো চলে গেল ত্রস্ত দিন লাঙলের বাটে হাত রেখে, আমার তো বয়ে যায় ভরা বেলা যন্ত্রের পাঞ্জায় হাত রেখে, আমার তো পদপাতে পিছের গরম চুমা, অনাবৃষ্টি উচ্ছেদ বা ছাঁটাই মিছিলে। এই যে পিতা, এই পিতা যে শুধু একজন কৃষক নন, এই পিতা যে শুধু একজন শ্রমিক নন, এই পিতা যে শুধু একজন মজুর নন, এই পিতা হচ্ছে সমস্ত শ্রমজীবী মানুষের প্রতিনিধি চরিত্র। সেটাই কবি বুঝিয়ে দিয়েছেন। কবি বলছেন, আমার ত্রস্ত দিন, আমি ভয়ে ভয়ে দিন কাটিয়েছি, কখন আমাকে মরে যেতে হবে। আমাদের যে দুপাটি দাঁত, সেই দাঁতের মাঝে জীবটা সবসময় যেন সন্ত্রস্ত, ভীত অবস্থায় থাকে, যে কোনো সময় একেবারে ক্ষতবিক্ষত হয়ে রক্তাক্ত হওয়ার সম্ভাবনা। আর এই শ্রমজীবী মানুষদের জীবনটাও কিন্তু এইরকমই, রক্তাক্ত হওয়ার সম্ভাবনা প্রতি মুহূর্তে, মৃত্যুর সম্ভাবনা প্রতি মুহূর্তে, কারণ এরা মৃত্যুকে হাতে নিয়ে বাঁচে। তাই বলছে, আমার তো ত্রস্ত দিন, আমার ভয়ে কেটে গেছে। এবং কি ধরনের ভয় তারা পেয়েছে? বলেছে, অনাবৃষ্টি, উচ্ছেদ, ছাঁটাই। কখনো অনাবৃষ্টিতে ফসল ফলে না, তারা খাবে কি? কখনো শ্রমিকদের মধ্যে উচ্ছেদ চলে, ছাঁটাই চলে, মজুরদের মধ্যে এরকম চলে, যে কোনো সময় কাজ চলে যেতে পারে, অন্ন না জুটতে পারে, বস্ত্রহীন হতে পারে তারা, তাদের নির্দিষ্ট কোনো বাসস্থান নেই। এই সমস্ত ভয় নিয়ে তার দিন কেটে গেছে। এবার বলছে, খোকা, তোকে জানতে হবে পৃথিবীটা বদলে দিতে কতখানি ধৈর্য পেতে হয়। খোকা, তোকে আমাদের সময়ের সমুদ্র মন্থন করে কেশর বাহাতে ধরে বশ মানাতে হবে উচ্চৈঃস্রবা। তোমরা জানো উচ্চৈঃস্রবা হচ্ছে ইন্দ্রের যে দেবরাজ ইন্দ্রের যে সাদা ঘোড়া, তাকে বলা হয় উচ্চৈঃস্রবা। এক্ষেত্রে একটা পৌরাণিক তথ্য আছে। আমি আমার যে এক্সপ্লেনেশন ভিডিও সেখানে ব্যাখ্যা করেছি, ছোট্ট করে বলছি যে অসুর এবং দেবতারা মিলে যখন সমুদ্র মন্থন করেছিল অমৃতের সন্ধানে, তখন মণিমাণিক্য উঠেছিল প্রচুর, এবং উঠেছিল একটা সাংঘাতিক তেজি সাদা ঘোড়া। সেই সাদা ঘোড়াকে কেউ বশ মানাতে পারেনি, মানিয়েছিল একমাত্র দেবরাজ ইন্দ্র। সেই ঘোড়াটা সেই জন্য তার দখলে যায়, তারই নাম উচ্চৈঃস্রবা। আর এখানে খোকার বাবা, মানে সেই বাবা শ্রমজীবী মানুষ, সে বলছে সমাজের যে উচ্চৈঃস্রবা, তেজি যে সমাজ ব্যবস্থার চোখ রাঙানি, সেই সমাজের সেই উচ্চৈঃস্রবাকে বাগে আনতে হবে তোকে। তার জন্য ধৈর্য ধরতে হবে, দুম করে কিছু হয় না। শিক্ষার আলোকে নিজেকে শিক্ষিত করে তুলতে হবে, ধৈর্য ধরে নিজেকে শক্তিমান করে তুলতে হবে, তবেই সেই উচ্চৈঃস্রবাকে বসে আনা যাবে। না, কোনো আপিস ঘরে টাই প্যান্ট জড়োদ্গব দম্ভ নয়, তোকে নিতে হবে এই শশাগড়া ধরিত্রীর কঠিন দায়িত্ব, শান্তি সমৃদ্ধির দায়। সেই বাবা বলছে যে কোনো অফিসের ঘরে টাই প্যান্ট পরে কোনো অপদার্থ, মানে একদম জড় পদার্থের মতো দাম্ভিক একটা শক্তি নিয়ে তোকে বসে থাকতে হবে না। এই যে সমুদ্র বেষ্টিত পৃথিবী, আমাদের পৃথিবীটা তো সমুদ্র বেষ্টিত, সেই সমুদ্র বেষ্টিত পৃথিবীর একটা কঠিন দায়িত্ব আছে, সেই কঠিন দায়িত্বটা তোকে তুলে নিতে হবে। এই যে বড় বড় রাজনৈতিক নেতারা সমস্ত কাজ করছে, কিন্তু সত্যিকারের দায়িত্ব কি তারা মাথায় তুলে নিয়েছে? সত্যিকারের মানুষগুলো যারা নিচের তলায় পড়ে থাকে, তারা কিন্তু নিচের তলায় পড়ে আছে। এটাই যেন কবি এখানে বলতে চাইছেন। এখনই সময় খোকা, ভালো করে শেখ, এখনই সময় খোকা, ভালো করে চোখ মেলে দেখ, এখন সময় খোকা তোর বর্ণ পরিচয়ে আমাদের স্বপ্ন ভাবিকাল। তুই যদি ভালো করে শিখতে পারিস, তুই যদি সেই উচ্চৈঃস্রবাকে একেবারে বাগে আনতে পারিস, তাহলে আমাদের ভবিষ্যৎ, তোর ভবিষ্যৎ, সমস্ত কিছু স্বপ্ন তোর হাতে, মানে তুই পারবি আমাদের ভবিষ্যৎকে একদিন সুন্দর করে তুলতে। অর্থাৎ সময় বদলাবে, কাল বদলাবে, শাসক বদলাবে, পরিস্থিতি বদলাবে, এটাই বলতে চাইছেন কবি। এবং তার জন্য কাকে এগিয়ে আসতে হবে? নিচের তলার মানুষদের, নিচের তলার মানুষগুলোকে সুশিক্ষিত হতে হবে সবার আগে, তবেই তারা এই পরিবর্তন আনতে পারবে। আচ্ছা, এরপরে আমরা সালেমানের মা সুভাষ মুখোপাধ্যায়, সেটা বাদ দিচ্ছি, 24 এসে গেছে বলে। চলে যাবো কবি শঙ্খ ঘোষ রচিত বাবরের প্রার্থনা কবিতায়। আচ্ছা, বাবরের প্রার্থনা কবিতার মূল গ্রন্থ কিন্তু একই নাম, বাবরের প্রার্থনা। আচ্ছা, এই যে বাবরের প্রার্থনা কবিতা, এখানে আমরা একটা নির্দিষ্ট সময়কে তুলে ধরেছেন কবি, যে সময়ে আমাদের কলকাতা তথা সমগ্র ভারতবর্ষের যে যুব সমাজ, তারা যেন একটা বিপন্নের পথে চলে গিয়েছিল। তারা একটা নির্দিষ্ট বিষয়কে প্রতিপন্ন করার জন্য, সাহিত্য মানে দেওয়ার জন্য
নিজেদের যে আশু কর্তব্য সেগুলোকে ভুলে গিয়েছিল। আর ঠিক একই সময়ে আমাদের যে কবি শঙ্খ ঘোষ, তারও একমাত্র মানে তার কন্যা মৃত্যু শয্যায় শায়িত। সমস্ত কিছুর মধ্যে কবি যেন ভীষণ উতলা হয়ে উঠেছিলেন। কবি আর ভাবতে পারছিলেন না কি হবে। সেই সময় কবি আমাদের ঐতিহাসিক যে মুঘল সম্রাট বাবর, তার ঐতিহাসিক ঘটনার বাতাবরণে একটা কবিতা রচনা করলেন, যে কবিতায় তিনি নিজে একজন পিতা হয়ে দাঁড়িয়েছেন এবং আমাদের সমগ্র সমাজের যে পিতারা, পূর্বপুরুষরা, তাদের কথাও এখানে বর্ণনা করেছেন। কবি বলছেন, এই তো জানু পেতে বসেছি পশ্চিম আজ বসন্তের শূন্য হাত, ধ্বংস করে দাও আমাকে যদি চাও আমার সন্ততি স্বপ্নে থাক। এখানে দর্থক ভাষায় কবিতায় কিন্তু কিছু লাইন আছে। এখানে একদিকে সূর্য অস্ত যাচ্ছে পশ্চিমে, অর্থাৎ সমাজের যে শান্তির সূর্য সেটা অস্তমিত হতে চলেছে। আবার অন্যদিকে পশ্চিম দিকে ফিরে আমরা জানি ইসলামী ধর্ম সম্প্রদায়ের মানুষরা নামাজ পড়ে। এখানে সেই বাবরের কথা উল্লেখ করে যেন বলা হচ্ছে যে পশ্চিমে জানু পেতে বসেছে, হাঁটু মুড়ে বসেছি, ঈশ্বরের কাছে প্রার্থনা করছি, অর্থাৎ হিন্দু মুসলমান সবাই যেন মিলিত হয়ে ঈশ্বরের কাছে প্রার্থনায় রত হয়েছি। কি প্রার্থনা? ধ্বংস করে দাও আমাকে যদি চাও আমার সন্ততি স্বপ্নে থাক। আমার পাপে যদি কোনো ভুল কাজ আমি যদি করে থাকি, পাপ করে থাকি, আমাকে ধ্বংস করে দাও। আমার সন্ততি মানে আমার যে সন্তান সন্ততি নাতি পুতি সবাই আছে, তারা ভালো থাক, তারা সুখে থাক। কোথায় গেল ওর স্বচ্ছ যৌবন, কোথায় কুড়ে খায় গোপনে ক্ষয়, চোখের কোণে এই সমূহ পরাভব বিষয় ফুসফুস ধমনীষীরা। কবি এখানে একেবারে বাবরের যে মানে কথা, সে কথাকে তুলে ধরেছেন। বলছেন হুমায়ুন যখন একেবারে মৃত্যু শয্যায় পতিত, তার চোখে কালো ছাপ পড়ে গেছে, তার যে যৌবন, যে সুন্দর রূপ, সেটাও যেন হারিয়ে গেছে। কবিরাজ বলতে পারছেন না তার কি রোগ হয়েছে, একটা গোপন ক্ষয় যেন তাকে কুড়ে কুড়ে খাচ্ছে। অন্যদিক থেকে সমাজের মধ্যেও যেন একটা ঘুম ধরেছে, একটা গোপন ক্ষয় রোগ ধরেছে। বলা যাচ্ছে না যে কোন একটা বিবর্তনের পথে, মানে কোন কিসের নেশায় এই যুব সমাজ ধ্বংসের পথে গিয়ে চলেছে। কবি বলছেন সমস্ত যেন একটা বিষ ঢুকে গেছে সমস্ত সমাজের ধমনী শিরায় অথবা হুমায়ুনের রক্ত শিরায়। জাগাও শহরের প্রান্তে প্রান্তরে ধূসর শূন্যে রাজান গান, পাথর করে দাও আমাকে নিশ্চল আমার সন্ততি স্বপ্নে থাক। এখানে কবি সেই যে ঐতিহাসিক সত্য, সেই ঐতিহাসিক সত্যকে তুলে ধরছেন। যেমন বাবরের কথা বলছেন যে শহর প্রান্তে প্রান্তরে ধূসর শূন্যে রাজান গান তুলে দাও, মানে পিতা বাবরের যে জীবন, সেই জীবন যেন এখন ধূসর হয়ে গেছে। আমরা জানি যে সন্তান যদি দুঃখে থাকে, সন্তান যদি মৃত্যু পথে থাকে, তাহলে কোনো পিতামাতার ঐশ্বর্য থাকলেও সুখী থাকতে পারে না। এখানে পিতা বাবরের অবস্থাও তাই হয়েছিল। আর ঠিক তেমনই আমাদের সন্তানরা যদি খারাপ থাকে, সমাজ অবক্ষয়ের পথে চলে যায়, তখন আমরাও কিন্তু সুখ সমৃদ্ধিতে ভালো থাকবো না। কবি বলতে চাইছেন একদিকে প্রচুর সুখ সমৃদ্ধি ঐশ্বর্য আমাদের কাছে আছে, সেগুলো নিয়ে আমরা কি করব যদি আমাদের সন্তানরাই ভালো না থাকে, আগামী দিন যদি ভালো না হয়। আগামী দিনের একটা ভয়ঙ্কর ছায়া যেন কবির চোখে পড়েছে। তাই কবি বলছেন সেই আজান গান যেন চারদিকে ছড়িয়ে দিক ঈশ্বর, এবং পাথর করে দাও আমাকে নিশ্চল আমার সন্ততির স্বপ্নে থাকো, একই প্রার্থনা। তারপর কবি বলছেন নাকি শরীরের পাপের বীজাণুতে কোনোই ত্রাণ নেই ভবিষ্যের, আমারই বর্বর জয়ের উল্লাসে মৃত্যু ডেকে আনি নিজের ঘরে। এখানে একটা ঐতিহাসিক ঘটনা আছে, যেটা আমরা আমাদের যে আবুল ফজল নির্মিত যে আকবরনামা, সেখানে বাবরের যে ঐতিহাসিক ঘটনা সেটা লিখতে গিয়ে তিনি বর্ণনা করেছিলেন যে সেই সময় একটা মানে 1529 খ্রিস্টাব্দে গোরগার একটা যুদ্ধ হয়েছিল। সেই যুদ্ধে বাবর যখন ফিরছেন যুদ্ধ জয় করে, প্রচন্ড উল্লাসের সাথে একেবারে আতশবাজি বাজিয়ে সমগ্র প্রাসাদ, সমগ্র রাজ্যকে আলোকিত করে তিনি ফিরছেন। সেই সময় এসে দেখছেন পুত্রের এই অবস্থা। তিনি তখন বুঝতে পারছেন তাহলে কি আমার যে বীজ, মানে আমার ভেতরে যে মানে হিংসার বীজ, লোভের বীজ তৈরি হয়েছিল, সেটাই কি হুমায়ুনের ভেতরে চলে গেছে। তার আমার পাপের ফল কি ও পাচ্ছে? আমার বর্বর জয়ের উল্লাসের থেকে কি ওর কোনো নিস্তার নেই? আমি নিজেই কি আমার ঘরে মৃত্যু ডেকে আনছি? আমার ঠিক একইভাবে সমগ্র মানে ভারতবর্ষ, সমগ্র শহরবাসী, কলকাতাবাসী তথা ভারতবর্ষের যে পিতারা বা মানুষরা, তারাও যেন ভাবতে বসেন। কবির এটা কথা যে সকলে ভাবতে বসুন আগামী দিনটা কি খারাপ হতে চলেছে। যে সমাজ চলছে সেই সমাজে যদি আমরা এইভাবে চলতে থাকি, তাহলে আগামী দিন কিন্তু খুব খারাপ হয়ে যাবে। আমাদের সন্তানদের ভবিষ্যৎ খারাপ হয়ে যাবে, তাদের যে রুজি রোজগার সবকিছু বন্ধ হয়ে যাবে। তারা যে ভয়ঙ্কর নেশায় মেতে উঠেছে সেটা বন্ধ করা দরকার, এটাই কবি বলতে চাইছেন। মানে একটা পাপের বীজ লেগে গেছে সমাজে।
নাকিয়ে প্রাসাদের আলোর ঝলসানি পুড়িয়ে দেয় সব হৃদয় হার এবং শরীরের ভিতরে বাসা করে লক্ষ্য নির্বোধ পতঙ্গের। বলছে আমার যে প্রাসাদে আলোর ঝলসানি হচ্ছে সেই সমস্ত কি আমার হৃদয়ের হাড়কে পুড়িয়ে দিচ্ছে, নাকি আমার শরীরের ভিতরে কোনো নির্বোধ পতঙ্গ বাসা বেঁধেছে? এটা বাবরের ক্ষেত্রেও যেমন সত্য, সমাজের ক্ষেত্রেও সত্য। বলছে সমাজের বুকে কি কোনো নির্বোধ পতঙ্গ বাসা বেঁধেছে, যার ফলে প্রত্যেক মানুষই নির্বোধ হয়ে যাচ্ছে, একটা শক্তির কাছে পরাজিত হচ্ছে, একটা শক্তির সমস্ত মানে ব্যাখ্যা, সমস্ত কথাবার্তা একেবারে আপ্লুত হয়ে গিয়ে সেটাই বুঝছে। এটা কোন খারাপ সময়ের মধ্যে আমরা পড়লাম? কিংবা এই যে আলোর ঝলসানি, মানে আমাদের যে সময়টাকে একটা আলো দিয়ে সাজিয়ে দেওয়া হয়েছে, বাট থেমে কি এই আলো চিরস্থায়ী নয়, সেই আলোর ঝলসানি থেকে পুড়ে যাচ্ছে আমাদের সন্তান সন্ততির জীবন। তারপরে কবি বলছেন আমারই হাতে এত দিয়েছ সম্ভার, জীর্ণ করে ওকে কোথায় নেবে, ধ্বংস করে দাও আমাকে ঈশ্বর, আমার সন্ততির স্বপ্নে থাক। কবি বলছেন যে আমাকে, অর্থাৎ সমাজের যে বর্তমান সময়, তাকে হয়তো অনেক দিয়েছেন ঈশ্বর, কিন্তু এই যে সবকিছু, এই সবকিছু আমার চাই না। এর মধ্যে তুমি যদি জীর্ণ করে আমাকে একেবারে নিঃস্ব করে আমার সন্তানদেরই তুলে নাও, তাহলে আমার কি আছে? কিছু সুখ নেই। এটাই যেন কবি এখানে বলতে চেয়েছেন। তাহলে বাবরের প্রার্থনা আশা করি খুব ভালোভাবে বুঝে এবারে আমরা চলে যাবো যদি নির্বাসন দাও সুনীল গঙ্গোপাধ্যায় রচিত কবিতায়। তার আগে বলবো, তোমরা যারা এখনো পর্যন্ত আইএসসিতে ভালোভাবে পড়ে উঠতে পারোনি, কিংবা মনে করছো যে প্রশ্ন কি ধরনের আসবে বুঝতে পারছো না, তাদের জন্য আমি বলছি তোমাদের প্রত্যেকটা মানে পদ্য, প্রত্যেকটা গদ্য কিংবা কোনি উপন্যাস অথবা মুকুট নাটক কিংবা তোমাদের যে গ্রামার রচনারও কিছু অংশ, এই সমস্ত কিছু কিন্তু আমাদের 8774162111 নাম্বারে পারচেস করতে, নাম্বারে হোয়াটসঅ্যাপ করে তোমরা পারচেস করতে পারো। এই সমস্ত নোটসে কিন্তু যেমন একেবারে সিলেক্টিভ রচনা আছে, সিলেক্টিভ লেটার রাইটিং আছে, সিলেক্টিভ গদ্য পদ্যের যে সিলেক্টিভ প্রশ্ন উত্তর দেওয়া আছে, খুব সহজভাবে দেওয়া আছে। আর এমনভাবে আমি তোমাদের এই প্রশ্ন উত্তর লিখেছি, তোমরা যদি টেক্সটে হাত না দাও, মানে টেক্সটে যাতে একবারে রিড করে চলে যাও, যাতে করে ধরতে পারো, আর এই প্রশ্ন উত্তরগুলো ভালো করে পড়ে নাও, বিশেষ করে কবিতার ক্ষেত্রে তো অবশ্যই যে পড়ে নাও, তাহলে কিন্তু তোমাদের কোথাও কোনো সমস্যা হবে না। আর এই যে গদ্য, যে প্রবন্ধ, যে কোনি উপন্যাস, সেখানেও কিন্তু প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমি এত ভালোভাবে গুছিয়ে তোমাদের জন্য লিখে দিয়েছি, যেটা কোনো নোটবুক দিতে পারবে না, এটা আমি জোর দিয়ে বলতে পারি। এবং তোমরা যদি এই প্রশ্ন উত্তরগুলো খুব ভালোভাবে তৈরি করো, তোমাদের হাতে এখনো সময় আছে। আমি প্রত্যেককে বলবো, যারা এখনো নিজেকে তৈরি করতে পারোনি, তারা সবাই, যারা তৈরি করেছো তাদের বলছি না, যারা তৈরি করতে পারোনি তাদের হাতে কিন্তু এখন টেক্সট পড়ে বা অন্য কোনো নোটবুক পড়ে কখনো তৈরি হওয়া সম্ভব নয়। আমি খুব জোর দিয়ে বলছি, তোমরা একেবারে চোখ কান বন্ধ করে আমাদের সমস্ত পিডিএফ নোটস সংগ্রহ করো এবং সেগুলো থেকে পড়ে তোমাদের নিজেকে তৈরি করো। আমি খুব বিশ্বাস নিয়ে বলছি, শুধুমাত্র সেই নোটসও যদি তোমরা পড়ো, তাহলেও কিন্তু 90% তোমরা স্কোর করতে পারবে। যাই হোক, আমি এবার চলে যাবো আমাদের সুনীল গঙ্গোপাধ্যায় রচিত যদি নির্বাসন দাও কবিতায়। যদি নির্বাসন দাও কবিতাটা 1971 খ্রিস্টাব্দে যে মুক্তিযুদ্ধ হয়েছিল বাংলাদেশে, সেই মুক্তিযুদ্ধর পটভূমিতে রচিত হয়েছিল। এই যে মুক্তিযুদ্ধ, তার পূর্বে আমাদের ভারতবর্ষের ভাঙন হয়েছে, মানে বাংলাদেশ আলাদা হয়ে গেছে পশ্চিমবঙ্গের থেকে। আর এই যে মুক্তিযুদ্ধ, সেটা পাকিস্তানের সাথে বাংলাদেশের আলাদা হওয়ার একটা সময়। এই সময় কবি খুব বিষণ্ণ, কবির দুঃখ বোধ হচ্ছে, সেই দুঃখই যেন কবিতার মধ্যে ঝরে পড়েছে। কবি বলছেন যদি নির্বাসন দাও। নির্বাসন শব্দটা মানেই যেন একটা মৃত্যুর কথা। যদি কাউকে শাস্তি স্বরূপ নির্বাসিত করা হয়, নির্বাসন মানে কোনো একটা সেরম জায়গায় যেখান থেকে মানে সহজে সকল কিছু সুবিধা পাওয়া যায় না, সকলের সাথে দেখা করা যায় না, এরকম একটা ব্যাপার। যদি আমাকে নির্বাসন দাও, তাহলে আমি ওষ্ঠে অঙ্গুরি ছোঁয়াবো, আমি বিষপান করে মরে যাব। এই যে ঘটনা বিষপান করা, তার মধ্যে একটা ঐতিহাসিক ঘটনা আছে, ঐতিহাসিক বা মূল সত্য ঘটনা আছে, যে আমরা দেখেছি যে প্রাচীনকালে, মানে যখন বিভিন্ন সাম্রাজ্যবাদী শক্তিগুলো আমাদের দেশ শাসন করত, সেই সময় এক একটা মানে রাজ্য যখন আরেকটা রাজ্যকে আক্রমণ করত, তখন সেই আক্রমণের সময় মানে জয় করে ফেলতো, তখন সেই রাজ্যের যে বেগমরা বা মেয়েরা থাকতো, তারা আঙুলে বিষ রাখতো, আঙুলের আংটিতে। সেই আংটির বিষ পান করে তারা মরে যেত তাদের সম্ভ্রম রক্ষা করার জন্য। আবার পরবর্তীকালে আমরা দেখেছি যে আমাদের যখন ভারতবর্ষ স্বাধীন হয়েছে, বহু বিপ্লবী কিন্তু এই পথ নিয়েছে যাতে করে ইংরেজের কবলে না পড়ে। তা সেই কথাই কিন্তু কবি এখানে স্মরণ করেছেন। কবি বলছেন আমার হাতের যে আংটি, ওষ্ঠে অঙ্গুরি, ওষ্ঠ মানে ঠোঁট, সেই ঠোঁটে ছুঁয়ে সেই বিষ আমরা মরে যাব। সায়ানাইড তো ছুঁলেই মরে যায়, সেই বিষ ছুঁয়ে মরে যাব। কারণ কবি নির্বাসিত হতে চান না, অর্থাৎ কবি বলতে চাইছেন এই বাংলায় যারা আগে থেকে ছিল তারা একসাথেই থাক, তাদের আর আলাদা করো না, এটাই যেন বলতে চাইছেন। এরপর কবি বলেছেন বিষণ্ণ আলো এই বাংলাদেশ,
কবির চেনা বাংলাদেশ, যে সূর্যালোকিত আলো ঝলমলে বাংলাদেশ, সে বাংলাদেশ যেন আজ আর নেই। আজ সেই বাংলাদেশের যে আলোটা পড়ছে সূর্যের, তা যেন বিষণ্ণ, সূর্যও যেন আর হাসছে না, এমন একটা পরিস্থিতি। নদীর শিয়রে ঝুঁকে পড়া মেঘ, নদী একটা প্রাণবন্ত জীবনের প্রতীক, আর মেঘ হচ্ছে একটা আগামী সংকটের প্রতীক। কবি বলছেন সেই নদীর দিকে যেন মেঘ ঝুঁকে পড়েছে। প্রান্তরে দিগন্ত নির্নিমেষ, অর্থাৎ যে একটা ভয়াবহ শূন্যতা কবি যেন প্রান্তরের মধ্যে লক্ষ্য করছেন। এই আমারই 3.5 হাত ভূমি, এই কথাটার খুব একটা তাৎপর্য আছে। আসলে আমরা প্রত্যেকটা মানুষ, আমাদের সব থেকে উচ্চতা যদি হয় তাহলে 3.5 হাতের বেশি হবে না, সেই উচ্চতাটাকেই কবি নিয়েছেন। বলছেন আমি যখন মারা যাব তখন আমাকে ওই 3.5 হাত ভূমিতেই কবর দেওয়া হবে অথবা পুড়িয়ে ফেলা হবে। যে যাই করুক না কেন আমার জন্য ঠিক ওইটুকু জমি কিন্তু দরকার হবে। প্রচুর জমি, প্রচুর সম্পদ কিচ্ছু দরকার নেই। আমি মারা যাওয়ার সময় কিছু নিয়ে যাবো না আমার সঙ্গে করে। তাহলে কেন এত লড়াই, কিসের এত হিংসা, কিসের এত লোভ? এটাই কবি বোঝাতে চেয়েছেন। যদি নির্বাসন দাও আমি ওষ্ঠে অঙ্গুরি ছোঁয়াবো, একই কথা বললেন। তারপরে কবি বলছেন ধান খেতে চাপ চাপ রক্ত, এইখানে ঝরেছিল মানুষের ঘাম। অর্থাৎ এই যে ধান ক্ষেত, মানে বাংলাদেশের যে ধান ক্ষেত, সেখানে একদিন স্বাধীনতা সংগ্রামীদের যুদ্ধ হয়েছিল। তারা সকলে মিলিতভাবে তারা সংগ্রাম করেছিল ইংরেজ সরকারের বিরুদ্ধে, অন্যান্য আগ্রাসী শক্তির বিরুদ্ধে। সেখানে যেন আজও চাপ চাপ রক্ত লেগে রয়েছে কবির কল্পনায়। কবি সে কথা স্মরণ করছেন। কবি বলছেন এখনো স্নানের আগে কেউ কেউ করে থাকে নদীকে প্রণাম। আজও মানুষের মধ্যে পবিত্রতা বজায় আছে, আজও মানুষ স্নানের আগে নদীকে প্রণাম করছে। অর্থাৎ মানুষের মনের যে সাধারণ বিশ্বাসগুলো, সেগুলো এখনো মরে যায়নি। এখনো নদীর বুকে মোচার খোলায় ঘুরে লুঠেরা ফেরারি। বলছে এখনো হয়তো লুঠেরা হয়ে কারা ঘুরে বেড়াচ্ছে, ফেরারি হয়ে, মানে যারা স্বাধীনতা সংগ্রামে নেমেছিল, অর্থাৎ সেই যে মানুষগুলো, তারা হয়তো আজও তাদের ঘর হারিয়ে ফেরারি হয়ে ঘুরে বেড়াচ্ছে। আজ তাদের পরিচয় হয়তো লুঠেরা, অথবা লুঠেরার সাথে তারাও হয়তো আজকে লুঠেরা নামে ঘুরে বেড়াচ্ছে। এ কথা কবি বলতে চেয়েছেন। শহরে বন্দরে এত অগ্নিবৃষ্টি, তারপরে কবি বলছেন শহরে বন্দরে এত অগ্নিবৃষ্টি, বৃষ্টিতে চিক্কন তবু একটি অপরূপ ভোর। কবি বলছেন শহর মানে বাংলাদেশের যে শহর, যে নগর, সমস্ত জায়গায় যেন গোলাগুলি বর্ষণ, একটা অগ্নিবৃষ্টি চলছে। বলছে তার মধ্যেও কিন্তু প্রত্যেকটা ভোর অপূর্ব সুন্দর হয়ে ধরা দেয়, কারণ বাংলাদেশের প্রকৃতি তো হারিয়ে যায়নি, তার সৌন্দর্য তো হারিয়ে যায়নি। এটাই কবি বলছেন। বাজারে ক্রূরতা, গ্রামের অনহিংসা, বাতাবি লেবুর কাছে জোনাকের ঝিকমিক। কবি বলছেন যে বাংলাদেশ আগে ছিল, সেখানে বাজারের মাঠে ঘাটে মানুষ মানুষের সাথে দেখা হলে এক সুন্দর হাসি বিনিময় করতো, করমর্দন করতো, জড়িয়ে ধরতো একে অপরকে। সেই সুন্দর দিনগুলো কোথায়? হিন্দু মুসলমানের প্রভেদ ছিল না, কোথাও কোনো দাঙ্গা ছিল না, কত একটা শান্তির জীবন ছিল। কিন্তু সেগুলো আজ কোথায় গেল? আজকে যেন একটা ক্রূরতা, লালসা, হিংসা সব দিকে বিরাজ করছে। তারপরে কবি বলেছেন খেলা, খুব সাংঘাতিক তাৎপর্যপূর্ণ একটা শব্দ। এ খেলা শিশুর খেলা নয়, এ খেলা অদৃষ্টের খেলা নয়, এ খেলা রাজনৈতিক চক্রের খেলা। আমাদের সমাজের উচ্চে যারা বাস করে, যে রাজনৈতিক নেতারা, তারা বিভিন্ন একটা মানে বিষয় তুলে ধরে যে আজকে এই করতে হবে, কালকে ওই করতে হবে, এবং তারা কিন্তু শুধু নির্দেশ দিয়েই খালাস থাকে। তারা কিন্তু মাঠে নেমে সেই লড়াইটা করে না। লড়াইটা করে কারা? সাধারণ মানুষরা, সেনাবাহিনীরা, সেই সমস্ত মানুষদের যে উচ্চে বসে যারা এই সিদ্ধান্তগুলো নেয়, তাদের কথা কবি বলেছেন। তাদের এই চক্রান্ত, তাদের এই খেলার কথা কবি বলেছেন। বিশাল প্রাসাদে বসে কাপুরুষতার মেলা, এরা কাপুরুষ, তাই নিজেরা ময়দানে নেমে কাজ করছে না, এরা নামিয়ে দিচ্ছে কাদের? সাধারণ মানুষদের, যারা দিন আনে দিন খায় হয়তো। বুলেট ও বিস্ফোরণ, শট ও তঞ্চকের এত ছদ্মবেশ। বলছেন মানুষ শট, তঞ্চকের মানে প্রতারক, এইসব লোভী মানুষগুলো যারা মানুষকে ভুল বোঝাচ্ছে, সাধারণ মানুষকে ভুল বোঝাচ্ছে। প্রতিনিয়ত তো আমরা দেখছি রাজনীতির ছকে সাধারণ মানুষকে কত ভুল বোঝানো হয়। মানুষগুলো তো সব কিছু জানে না, সাধারণ মানুষ তো অত শিক্ষিত নয়, সব মানুষই তো শিক্ষিত নয়। আবার পুঁথি পড়ো শিক্ষিত দলও একদল আছে, যারা বই পড়ে শিক্ষিত হয়েছে, কিন্তু সমাজ বিবর্তনে যে কত ক্ষতি হয়ে যায় সেটা তারা বোঝে না। সেই সব মানুষগুলোর কথা কবি বলেছেন। বলছেন যে এইসব যে উচ্চতলার মানুষগুলো সাধারণ মানুষকে ভুল বোঝাচ্ছে, তারা শট, তারা প্রবঞ্চক, তারা তঞ্চক, আর চারদিকে বুলেটের বিস্ফোরণ ঘটাচ্ছে। তবুও রাত্রের শিশিরে তবু কাঁপে ঘাস ফুল, এ আমারই 3.5 হাত ভূমি, যদি নির্বাসন দাও আমি ওষ্ঠে অঙ্গুরি ছোঁয়াবো, আমি বিষ পান করে মরে যাবো। বলছে তবুও যেন আমার বাংলাদেশের মাঠে ঘাটে সেই ঘাস ফুল লতা, ছোট ছোট তৃণজীবী মানুষ, তৃণজীবী যে তৃণ যেগুলো, সেগুলো কাঁপছে। অর্থাৎ যে সাধারণ মানুষ, তারা কিন্তু আজও বেঁচে আছে। তারা ভয়ে কাঁপছে ঠিকই, তারা আশা জাগাচ্ছে, মানে আশা রাখছে, তারা বেঁচে থাকার আশা রাখছে। এই আমারই 3.5 হাত ভূমি। কবি নিজেকেও সেই সাধারণ মানুষের মধ্যে রেখেছে। বলছেন এ তো আমার 3.5 হাত ভূমি, এখানেই আমাকে মরতে হবে, আর যদি আমাকে অন্য কোথাও পাঠিয়ে দাও তাহলে আমি ওষ্ঠে অঙ্গুরি ছোঁয়াবো।
এরপরে কবি একটা নিখাত স্মৃতিচারণ করেছেন, আজকের বর্তমান থেকে সরে গেছেন অনেক দূরে। কবি বলছেন, কুয়াশার মধ্যে এক শিশু যায় ভোরের স্কুলে, নিথর দিঘির পাড়ে বসে আছে বক, আমি কি ভুলেছি সব স্মৃতি, তুমি এত প্রতারক। কবি বলছেন যে একটা দিনের কথা মনে পড়ছে, কারণ অবিভক্ত বঙ্গদেশে কবির জন্ম হয়েছিল, কবির শৈশব কেটেছিল। কবি বলছেন সেই ভোরের বেলা, শীতের ভোরে কবি স্কুল যেতেন, সেই সময় কবি দেখেছেন নিথর দিঘির পাড়ে বক বসে আছে, মানে দিঘি শান্ত জল, সেই সময় বক বসে আছে মাছের প্রতীক্ষায়, শিমুল তুলোর ওড়াউড়ি হচ্ছে না, সরি, আমি কি সেসব কিছু ভুলতে পেরেছি, সেই স্মৃতিগুলোকে আমি ভুলতে পারি। কবি প্রশ্ন রাখলেও কবি জানেন স্মৃতি কখনো প্রতারক নয়, প্রবঞ্চনা করে না সেই মানুষগুলোর মতো। বলছে, আমি কি দেখিনি কোনো মন্থর বিকেলে শিমুল তুলোর উড়ি, আমি কি দেখিনি যে সেই থেমে থাকা আস্তে আস্তে চলছে যে বিকেলটা, সেই বিকেলে শিমুল তুলো উঠছে আকাশে, আমি কি দেখিনি বাতাসে উঠছে। বলছে, নিইনি কি খেজুর রসের ঘ্রাণ, শুনিনি কি দুপুরে চিলের তীক্ষ্ণ স্বর, আমি কি সেই দুপুরে তিলের মানে চিলের যে তীক্ষ্ণ স্বর সেগুলো শুনিনি, আমি কি সেই দুপুরের খেজুর রসের ঘ্রাণটা নিইনি। মানে কবি বলতে চাইছেন, আজকে যদি দেশটা ভাগ হয়ে যায়, কিছু মানুষ চলে যাবে পাকিস্তানে, কিছু মানুষ থাকবে বাংলাদেশে, কিন্তু যে মানুষ বাংলাদেশে থাকবে সে যেমন এই বাংলাদেশকে উপভোগ করেছে, মনে প্রাণে ভালোবেসেছে, যে মানুষ চলে যাবে তারাও কিন্তু এই বাংলাদেশকে উপভোগ করেছে, তারাও খেজুরের রসের গন্ধ নিয়েছে, তারাও এই সমস্ত কিছু উপভোগ করেছে, তারা চলে যাবে। কেন চলে যাবে? তারা কি ভুল করলো, তারা কি অপরাধ করলো, এটাই কবি বলতে চাইছেন। তারপরে কবি বলছেন, বিষণ্ণ আলোয় এই বাংলাদেশ, এ আমারই 3.5 হাত ভূমি। এখানে আরেকটা আছে, মোষের ঘাড়ের মতো পরিশ্রমী মানুষ। মোষের ঘাড় বললেন কেন? আসলে মোষ এমন একটা প্রাণী যে বলশালী, যে দুর্বল নয়। কবি বলছেন, বাংলাদেশের প্রতিটা মানুষ কিন্তু সবল পরিশ্রমী, তাহলে কেন আজকে এই বিভাজন, কি জন্য এই বিভাজন? এই প্রত্যেকটা মানুষ যদি আজকে এখানে থাকে, তাহলে আমার এই বাংলাদেশ আরো বেশি সুন্দর হয়ে উঠতে পারে। এটাই কবির মূল কথা। এখানে চলে যাব আমাদের পরবর্তী কবিতা, রাস্তা কারো একার নয়, কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায় রচিত। আচ্ছা, এটা রাস্তা কারো একার নয় কবিতার মূল কাব্যগ্রন্থ হচ্ছে অথচ ভারতবর্ষ তাদের। এটা একটা প্রগতির কবিতা, মানব সভ্যতার যে প্রগতির রাস্তা, মানে মানব সভ্যতা যে এগিয়ে চলছে প্রগতির দিকে, তার যে পথ, তাকেই রাস্তা বলা হয়েছে। আর সেই রাস্তায় চলা দুটো বিষয়কে বলা হয়েছে ধর্ম এবং বিজ্ঞান। আমরা জানি চিরদিন আমাদের ধর্ম এবং বিজ্ঞানের একটা লড়াই চলে, কিন্তু সেখানে কখনো ধর্ম যেতে, কখনো বিজ্ঞান যেতে, কিন্তু ধর্ম এবং বিজ্ঞানকেও কখনো থেমে যায় না, প্রত্যেককে নিয়েই চলতে হয়। কবি যেন এখানে সে কথাই শেষ পর্যন্ত বলে গেছেন। কবি বলছেন, ধর্ম আর বিজ্ঞান দুটো আলাদা বিষয়। ধর্ম হচ্ছে মানুষের আচার আচরণ রীতি, মানুষের দুর্বলতার অবলম্বন, মানুষ যখন খুব অসহায় হয়ে পড়ে তার অবলম্বন। আর বিজ্ঞান কি? বিজ্ঞান হচ্ছে একেবারে নিখুঁত সত্য তথ্য, যেটা একেবারে পুঙ্খানুপুঙ্খ পরীক্ষালব্ধ সত্য, যেটা বয়ে আনে আমাদের আধুনিকতাকে। আর সেই ধর্ম এবং বিজ্ঞান দুটো কিন্তু একই রাস্তা দিয়ে প্রগতির পথ ধরে চলে। এরপরে কবি বলেছেন যে বিজ্ঞান কি রাস্তা ছেড়ে দেয়, মানে কেউ কাউকে রাস্তা ছাড়ে না, সবাই সবার মতো চলে। কবি বলছেন, পোপের ভয়ে দেশান্তরিত হয়েছিলেন লিওনার্দো দা ভিঞ্চি, সারাদিন একটা অন্ধকার ঘরের মধ্যে পায়চারি করতেন গ্যালিলিও গ্যালিলি। তাকে পাহারা দেবার জন্য বসে থাকতো একজন ধর্মের পেয়াদা, যার চোখের পাতা বাতাসেও নড়তো না। কবিতাটা কিন্তু তোমাদের জন্য ইম্পর্টেন্ট একটা কবিতা। এখানে ঐতিহাসিক কিছু ঘটনাকে কবি তুলে ধরেছেন, যেখানে কবি উল্লেখ করেছেন লিওনার্দো দা ভিঞ্চির মতো একেবারে ফেমাস একজন পুরুষের কথা, যিনি যাকে বলে একটা ইউনিভার্সাল ট্যালেন্ট ছিলেন, তার কথা। আবার গ্যালিলিও গ্যালিলির কথা বলেছেন, যিনি ইতালিয়ান একজন পদার্থবিদ, একজন জ্যোতির্বিজ্ঞানী, একাধারে তিনিও অনেক কিছু, তার কথা বলেছেন। কেন বলেছেন? বলছেন লিওনার্দো দা ভিঞ্চিকে একদিন পোপের ভয়ে দেশান্তরিত হতে হয়েছিল। আসলে সেই সময়ে সমস্ত খ্রিস্ট জগতের মধ্যে পোপ ছিল ধর্মগুরু, তাকে যেন ঈশ্বরের দূত বলে মনে করতো মানুষ, তারা যা বোঝাতো মানুষ তাই বুঝতো। সেই সময় লিওনার্দো দা ভিঞ্চি এই যে সমস্ত ধার্মিক মানুষের কথাগুলোকে ভুল বলে প্রমাণ করছিলেন, এবং তাতেই ভয় পেয়ে গিয়েছিল ধার্মিকরা, মানে ওই পোপেরা, তখন ভয় পেয়ে তাকে দেশান্তরিত করেছিল, মানে তাকে মৃত্যু ভয় দেখানো হয়েছিল, তাই তিনি দেশ ছেড়ে চলে গিয়েছিলেন। আবার গ্যালিলিও গ্যালিলির ক্ষেত্রেও একটা ঘটনা ঘটেছিল। কোপার্নিকাস যখন 1616 খ্রিস্টাব্দে আবিষ্কার করেছিলেন যে পৃথিবী সূর্যের চারদিকে ঘুরছে, সূর্য পৃথিবীর চারদিকে ঘুরছে না, আসলে এই মানুষগুলো বোঝাতো যে সূর্য পৃথিবীর চারদিকে ঘুরছে, কিন্তু যখন কোপার্নিকাস এই কথা বলে তখন মানুষ মেনে নেয় না। গ্যালিলিও গ্যালিলি তখন এই কথাটাকে প্রতিষ্ঠা করার চেষ্টা করেছিলেন তার সময়, তাতে ভুল হয়ে গেল তার, তিনিও ধর্মের রোষে পড়ে গেলেন। তখন তাকে একটা ঘরে বন্দি করা হলো, এবং ধর্মের যে পেয়াদা, মানে ধর্মের যে পোপেদের যারা অনুগামী, যারা তাদের কথায় ওঠে এবং বসে, তারা
তাকে পাহারা দিত, তাদের চোখের পাতা যেন বাতাসেও নড়তো না, একভাবে তাকিয়ে থাকতো যেন কোথাও না যায়। এরপরে কবি বলছেন বিজ্ঞান কি তখন থেমেছিল? বিজ্ঞান কিন্তু তখনও থেমে যায়নি। তীর্থের পাণ্ডাদের হই হই, তাদের লাল চোখ কি পেরেছিল পৃথিবীকে বেঞ্চের উপর দাঁড় করিয়ে সূর্যকে তার চারদিকে উদ্বোস করাতে? অর্থাৎ একদিন প্রমাণ হয়ে গেছে যে পৃথিবী সূর্যের চারদিকে ঘুরছে, সূর্য পৃথিবীর চারদিকে নয়। এই যে মূল সত্য, এটা তো পরীক্ষালব্ধ সত্য, কাজে এটা তো একদিন না একদিন প্রমাণ হবে, এটাই নিয়ম। কবি বলতে চাইছে সত্য কখনো চাপা থাকে না, যতই এই মানুষগুলো তাদের জীবন দিয়ে যাক, তাদের পথ ধরেই কিন্তু একদিন সত্য আমাদের কাছে এসে যাবে, এটাই যেন কবি বলতে চাইলেন। ধর্ম যতদিন দুঃখী মানুষকে বেঁচে থাকার সাহস দেয়, ততদিন রাস্তা নিয়ে কারোর সঙ্গে তার ঝগড়া থাকে না, রাস্তা কারো একার নয়। কবি বলছেন ধর্ম মানুষের অঙ্গাঙ্গী একটা সম্পর্ক। ধর্ম যতদিন মানুষকে বেঁচে থাকার স্বপ্ন দেখায়, মানুষের দুর্বল মুহূর্তে আশা জাগায়, ততদিন ধর্ম ঠিক আছে। কিন্তু ধর্মকে মিথ্যা প্রচার করে, তাকে কুসংস্কারে পরিণত করে যখন সাধারণ মানুষের ক্ষতি করার চেষ্টা করা হয়, সাধারণ মানুষকে নিচের তলায় দাবিয়ে রাখার চেষ্টা করা হয়, তখন কিন্তু বিজ্ঞান তাকে রাস্তা ছাড়ে না, তখন তাকে সরে যেতে হয়। তারপর কবি বলেছেন বরং তাকেই একদিন রাস্তা ছাড়তে হয় যার স্পর্ধা আকাশ ছুঁয়ে যায়। অতএব স্পর্ধা করলে একদিন না একদিন রাস্তা ছেড়ে দাঁড়াতেই হবে। তুমি যদি ক্ষমতার বলে বলিয়ান হয়ে স্পর্ধা দেখাও, তাহলে তোমাকে একদিন রাস্তা ছাড়তেই হবে। কবি এখানে বলতে চাইছেন শুধু বিজ্ঞান কিংবা ধর্ম নয়, তুমি প্রত্যেকটা মানুষকে বলছেন তুমি যদি আজকে ক্ষমতায় যাও, সেই ক্ষমতার অপব্যবহার করো না। সেই ক্ষমতাটা যে জন্য সাধারণ মানুষ তোমাকে দিয়েছে, সেই ক্ষমতাটাকে তুমি কাজে লাগাও, এটাই যেন কবির মূল বক্তব্য। বিজ্ঞান যখন প্রেমের গান ভুলে ভাড়াটে জল্লাদের পোশাক গায়ে চাপায়, আর রাজনীতির বাদশারা পয়সা দিয়ে তার ইজ্জত কিনে নেয়, আর তার গলা থেকেও ধর্মের সানেদের মতোই কর্কশ আদেশ শোনা যায় রাস্তা ছাড়ো নইলে। এই যে কথাটা কবি বলছেন, বিজ্ঞান যখন প্রেমের গান ভুলে ভারতীয় জল্লাদের পোশাক পরে, আসলে বিজ্ঞান যে আধুনিক পথে আমাদের এগিয়ে নিয়ে চলছে, সেটা তো মানুষকে ভালোবেসে। মানুষকে যদি বিজ্ঞান ভালো না বাসতো, তাহলে মানুষের ভালো থাকার কথা বিজ্ঞানীরা ভাবতো না। কিন্তু যখন সেই বিজ্ঞানকে কাজে লাগিয়ে একদল স্বার্থান্বেষী মানুষ সেই বিজ্ঞানের যে সৃষ্টি সেটাকে অন্যরকমভাবে ব্যবহার করছে, বিজ্ঞান তখন জল্লাদের পোশাক পরছে এবং ধ্বংসমুখী হচ্ছে। এটা আসলে সেই বিজ্ঞানের অভিশাপের দিক। কবি বলছেন রাজনীতির বাদশারা পয়সা দিয়ে ইজ্জত কিনে নিচ্ছে বিজ্ঞানের, অর্থাৎ বিজ্ঞানের যে আসল দিক সেটা না করে বিজ্ঞান যখন ভুল পথে পরিচালিত হচ্ছে, তখন বিজ্ঞানের আর কিসের ইজ্জত মান সম্মান কিছুই থাকছে না। আর তখন সেটাকে পয়সা দিয়ে কারা কিনে দিচ্ছে? রাজনৈতিক নেতারা। আসলে আসল ক্ষমতা তো তাদের হাতে। আমাদের সমাজের সব থেকে বেশি ক্ষমতা কিন্তু রাজনৈতিক নেতাদের হাতে, সেটাই কবি বলতে চাইছেন। তাদের গলায় আদেশ শোনা যাচ্ছে রাস্তা ছাড়ো নইলে। তারা যেন ভাড়াটে গুন্ডার মতো তখন ওই বিজ্ঞানকে দিয়ে বলাচ্ছে রাস্তা ছাড়ো, নাহলে ধ্বংস করে দেবো তোমাদের। এরপর কবি বলেছেন পৃথিবীর কালো সাদা হলুদ মানুষের গানের কথা। তাদের স্বপ্ন এক মুহূর্ত সেই চিৎকার শুনে থমকে দাঁড়ায়, তারপর যার যেদিকে রাস্তা সেদিকে মুখ করেই তারা আরো সামনের দিকে এগিয়ে যায়। অর্থাৎ কবি বলতে চাইছেন ধর্ম যখন মানুষকে ভয় দেখায়, মিথ্যে বোঝায়, অথবা বিজ্ঞান যখন মানুষকে ভয় দেখায়, মিথ্যা বোঝায়, তখন সাধারণ মানুষ চলার পথে একটু ভয় পায়, থেমে যায়। হয়তো কিছু মানুষের ক্ষতি হয়, কিন্তু আজীবনের ক্ষতির শিকার কখনো মানুষ হবে না। কারণ মানুষের মধ্যে প্রেম আছে, মানুষের মধ্যে গান আছে, বেঁচে থাকার গান আছে, স্বপ্ন আছে, এবং সেই সব কিছু নিয়ে মানুষ লড়াই করবে। এবং এই অন্যায় বিজ্ঞানের বিরুদ্ধে তারা একদিন না একদিন রুখে দাঁড়াবে। তখন তারা নিজেরাই নিজেদের রাস্তা করে নেবে চলার। কেউ কাউকে রাস্তা ছেড়ে দেয় না যতদিন এই পৃথিবীতে গান থাকে, গানের মানুষ থাকে, স্বপ্ন থাকে। আচ্ছা, আর একটা কথা, পৃথিবীর কালো সাদা হলুদ মানুষের গান বলতে কবি আমাদের যে পূব পশ্চিম এই যে পাশ্চাত্য দেশ, পূর্ব দিকের দেশ কিংবা ঔপনিবেশিক যে দেশগুলো, বিভিন্ন রকম মানুষের বিভিন্ন রকম গায়ের চামড়া, এটাই বলতে চেয়েছেন। যখন মানুষ ঐক্যবদ্ধ হবে, মানুষ যদি ঐক্যবদ্ধ না হয়, বর্ণবিদ্বেষী থাকে, অর্থের দিক থেকে বৈষম্য দেখায়, তাহলে কিন্তু কোনোদিন উন্নতি আসবে না, তাহলে কিন্তু রুখে দাঁড়ানো সম্ভব নয়। অর্থাৎ দেশের যখন সংকট আসন্ন, তখন প্রত্যেকটা মানুষকে এক হতে হবে। তখন আর ভাবলে চলবে না তুমি অমুক তুমি অমুক, তখন দলাদলি সমস্ত নির্বিশেষে মানুষকে ঐক্যবদ্ধ হয়ে সেই অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে হবে, সে অন্যায়টা যে করুক না কেন। আচ্ছা, এরপর আমরা চলে যাব এ পর্যায়ে
আর একটা কবিতা শামসুর রাহমান রচিত স্বাধীনতা তুমি। এই কবিতাটা কবি শামসুর রাহমান শহীদ সেনাদের উদ্দেশ্যে মানে স্মরণ করে তাদের উৎসর্গ করেছিলেন। কোন শহীদ সেনা? 1971 যে যুদ্ধ হয়েছিল, মুক্তিযুদ্ধ, আগেও বলেছি, সেই শহীদ সেনাদের উদ্দেশ্যে উৎসর্গ করেছেন। আর এই কবিতাটার যে মূল গ্রন্থ সেটা হচ্ছে বন্দি শিবির থেকে। বন্দি শিবির থেকে কবিতাটা থেকে এটা নেওয়া হয়েছে। আসলে কবি নিজেও একসময় সেনাবাহিনীতে যুক্ত ছিলেন এবং সেই সময় বন্দি শিবিরে বসে তিনি অনেক কাব্যগ্রন্থ কবিতা লিখেছেন। মানে কাব্যগ্রন্থ, যে কাব্যগ্রন্থ লিখেছেন তারই একটা কবিতা এটা। সেই কবিতাটা ওখানে বসে লেখা, তাই তিনি ওদের উদ্দেশ্যেই ওটা উৎসর্গ করেছিলেন। মানে এই সময় তিনি যে জার্নালিজমে ছিলেন, মানে ওই যুদ্ধের যে খবর নিউজ সেগুলো তিনি সংগ্রহ করছিলেন, সেই সময় তাকেও বন্দী হতে হয়েছিল। যাই হোক, এটা 1971 সালের মানে দিকেই নজর দিয়ে কবিতা। কবি বলতে চাইছেন যে মুক্তিযুদ্ধ তখনকার মানুষ, তৎকালীন বাংলাদেশের মানুষ চাইছিল, যে স্বাধীনতার জন্য সে লড়াই, সেই স্বাধীনতাকে আনতে পেরেছে তারা? এ কথাই কবির প্রশ্ন। এটাই যেন কবি প্রশ্ন করেছেন, স্বাধীনতা কাকে বলে তার একটা লিস্ট দিয়েছেন কবি। ভীষণ অনেক অনেক কথা বলেছেন। এই কবিতাটার মধ্যে কিন্তু বোঝার কম, লার্নিং বেশি আছে। কাজে তোমাদের যদি মনে হয় কবিতাটা ছেড়ে দেবো, তোমরা ছাড়তে পারো, কিন্তু বাকিগুলো তাহলে তোমাদের ভালো করে করতে হবে। যাই হোক, এই স্বাধীনতা তুমি কবিতার মধ্যে আমরা দেখতে পাই কবি বলছেন, স্বাধীনতা তুমি রবি ঠাকুরের অজর কবিতা, অবিনাশী গান। স্বাধীনতা তুমি কাজী নজরুল, ঝাঁকড়া চুলের বাবরি দোলানো মহান পুরুষ, সৃষ্টি সুখের উল্লাসে কাপা। অর্থাৎ কাজী নজরুল ইসলাম এবং রবীন্দ্রনাথ ঠাকুর দুজনে দুই ভিন্ন ধর্মী মানুষ, কিন্তু তাদের দুজনের যে সৃষ্টি, সেই সৃষ্টিকে মানুষ গ্রহণ করেছে। একজনের সেই সৃষ্টির সুখের উল্লাসে ঝাঁকড়া চুলের যে উদ্যম, যে বিদ্রোহী সত্তা, আর একজন মানুষের একদম শান্ত, মানে সমাহিত যে একটা সুন্দর রূপ, সমস্ত কিছু শান্তির বাণী। রবীন্দ্রনাথের মধ্যে একটা শান্তির বাণী আমরা দেখেছি, বিদ্রোহী সত্তা দেখিনি, আর নজরুলের মধ্যে বিদ্রোহী সত্তা। কিন্তু দুয়ের মধ্যেই স্বাধীনতা ছিল, কারোর মধ্যেই কিন্তু পরাধীনতার কোনো ব্যাপার ছিল না। তারা নিজের মধ্যে স্বাধীন মুখে, স্বাধীন কলমে তারা নিজের প্রচারকে চালিয়ে গেছেন, সেটাই স্বাধীনতা। কবি বলছেন, স্বাধীনতা তুমি শহীদ মিনারে অমর 21শে ফেব্রুয়ারির উজ্জ্বল সভা। 21শে ফেব্রুয়ারিকে কবি স্মরণ করেছেন। আজও 21শে ফেব্রুয়ারির কথা স্মরণ রেখে যে মানে বিভিন্ন জায়গায় মিছিল মিটিং হয়, সেই মিছিল মিটিংয়ের যে বক্তব্য, সেগুলো স্বাধীন কথা, সেগুলো স্বাধীন বক্তব্য। আমরা জানি 1952 খ্রিস্টাব্দে বাংলাদেশে একটা বিশাল মানে মহা মিছিল বেরিয়েছিল যাকে বলা যায়, সেটা পরে আসছি। আসলে ঘটনাটা কি ঘটেছিল, 1947 স্বাধীনতা লাভের পর বাংলাদেশে উর্দু ভাষাকে জাতীয় ভাষা বা রাষ্ট্রভাষার মর্যাদা দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছিল পাকিস্তানিরা। সেই সময় বাংলাদেশের হিন্দু মুসলমান এক হয়ে লড়াই করেছিল মাতৃভাষার হয়ে, এবং মাতৃভাষাকে রাষ্ট্রভাষা মর্যাদা দেওয়ার জন্য তারা লড়াইটা চালাচ্ছিল। সেই সময় 1952 খ্রিস্টাব্দের 21শে ফেব্রুয়ারি বাংলাদেশের যে বিশ্ববিদ্যালয়, সেখান থেকে একদল ছাত্র তাদের মিছিল নিয়ে বেরিয়েছিল, কিন্তু পুলিশের গুলিগোলায়, মানে সেই সময় তাদের পুলিশ গুলিগোলা চালায় এবং 5 জন ছাত্র মৃত্যুবরণ করে। সেই 5 জন ছাত্রের প্রতিবাদী আন্দোলনকে যে কুর্নিশ জানানো হয়, সেই কুর্নিশকে কবি স্বাধীন বলেছেন। এরপর কবি বলছেন, ফসলের মাটি কৃষকের হাসি, স্বাধীনতা তুমি পতাকা শোভিত স্লোগান মুখর ঝাঁঝানো মিছিল। যে মিছিল চলে, সেই মিছিলের মধ্যে একটা স্বাধীনতা লক্ষ্য করা যায়। সেই মিছিল কোনো কথা মানে না, কোনো শাসন মানে না। আবার সেই কৃষক যখন ফসল ফলায়, যে ফসলের মানে ফসল ফলার যে আনন্দ তার মুখে ফুটে ওঠে, অর্থাৎ সেই ফসল তার নিজের হোক, পরের হোক, সেই ফসল সে বিক্রি করে দিক, যাই হোক না কেন, সে নিজে ফসল ফলিয়েছে, তার যে অভিব্যক্তি, তার মধ্যে স্বাধীনতা লুকিয়ে আছে। কবি বলছেন, স্বাধীনতা তুমি রোদেলা দুপুরে মধ্যপুকুরে গ্রাম্য মেয়ের অবাধ সাঁতার। স্বাধীনতা তুমি মজুর যুবার রোদে ঝলসিত দক্ষ বাহুর গ্রন্থিল পেশি। স্বাধীনতা তুমি অন্ধকারে খাঁখা সীমান্তে মুক্তি সেনার চোখের ঝিলিক। কবি বলছেন যে আরো সমস্ত সমাজের বিভিন্ন দিকে স্বাধীনতা ছড়িয়ে আছে। গ্রামের মেয়ে যখন সাঁতার কাটে দুপুরবেলা, কারণ শাসন মানে না, সেই সাঁতারের যে ছন্দ, সেই সাঁতারের যে আনন্দ, তার মধ্যে স্বাধীনতা আছে। একেবারে মজুরেরা যখন ঝলসানো দুপুরে যে গ্রন্থিল পেশিটা বের করে কাজ করে, সেই গ্রন্থিল পেশিতে তাদের স্বাধীনতা লুকিয়ে থাকে, সেটাকেও রুখে দিতে পারে না। স্বাধীনতা লুকিয়ে থাকে যে সেনাবাহিনী খাঁখা সীমান্তে পাহারা দিচ্ছে, তাদের চোখের ঝিলিক, তারা রাত্রে ঘুমায় না, সেই স্বাধীনতাকেও তুলে আনতে পারে না। স্বাধীনতা তুমি বটের ছায়ায় তরল মেধাবী শিক্ষার্থীর শানিত কথার ঝলসানি লাগা সতেজ ভাষণ।
স্বাধীনতা তুমি চাখানায় আর মাঠে ময়দানে ঝোড়ো সংলাপ, স্বাধীনতা তুমি কালবৈশাখীর দিগন্ত জোড়া মত্ত ছাপটা। কবি বলছেন যে কোনো শিক্ষার্থী যখন বটের ছায়ায় বসে, তরল শিক্ষার্থী মানে সদ্য শিক্ষা অর্জন করেছে, সে যখন একেবারে তার শিক্ষাকে উজাড় করে ছড়িয়ে দেয় মানুষের মধ্যে, তার মধ্যে থাকে স্বাধীনতা। কবি বলছেন চায়ের আড্ডায় যখন মানুষ মানে মন খুলে কথা বলে, সেখানে আছে স্বাধীনতা। কালবৈশাখীর ঝোড়ো হাওয়ার মধ্যে আছে স্বাধীনতা। স্বাধীনতা তুমি শ্রাবণী অকুল মেঘনার বুক, স্বাধীনতা তুমি পিতার কোমল যায় নামাজের উদার জমিন, স্বাধীনতা তুমি উঠানে ছড়ানো মায়ের শুভ্র শাড়ির কাপড়। কবি বলছেন মানে শ্রাবণে যখন নদী মেঘনা ভরে যায়, দুকুল ছাপিয়ে যায়, তার মধ্যে স্বাধীনতা আছে, সেই জল কেউ রুখতে পারে না। পিতা যখন কোমল যায় নামাজের উপর আসনে বসে নামাজ পড়ে, তখন কোনটা তার নিজের মাটি কোনটা অন্যের মাটি সে কথা সে মানে না, সে ঈশ্বরের উদ্দেশ্যে মানে প্রার্থনা করে, সেখানে স্বাধীনতা আছে। স্বাধীনতা তুমি মায়ের শুভ্র শাড়ির কাপড়, মায়ের যে সাদা কাপড়, মানে সাদা কাপড় বলতে মানে মা হয়তো সব হারিয়েছে, কিন্তু মায়ের মধ্যে হয়তো ছন্দের দোলানি নেই, কিন্তু মায়ের কাপড় হাওয়ায় দুলছে, তার মধ্যে স্বাধীনতা আছে। স্বাধীনতা তুমি স্বাধীনতা তুমি বোনের হাতের নম্র পাতার মেহেন্দির রং। বোন যখন তার বিবাহের সময় পাতায় মানে হাতের পাতায় মেহেন্দি লাগায়, তার যে ঔজ্জ্বল্য, সেখানে স্বাধীনতা আছে। আচ্ছা, বন্ধুর হাতে তারার মতন জলজলে এক রাঙা পোস্টার, অর্থাৎ পার্শ্ববর্তী দেশের কোনো বন্ধু যখন রাঙা পোস্টারটা মানে উঁচিয়ে ধরে, তখন তার মধ্যে স্বাধীনতা আছে। গৃহিণীর মন খোলা কালো চুল, হাওয়ায় বুনো উদ্দাম, স্বাধীনতা তুমি খোকার গায়ের রঙিন কুর্তা। খুকির অমন তুলতুলে গালে রৌদ্রের খেলা। বলছে যে রোদ খুকির গালে তরল গালে এসে পড়ছে, নরম তুলতুলে গালে, সে গালটা হিন্দু হোক আর মুসলমান হোক, সূর্যের স্বাধীনতা সেখানে আছে। অথবা খোকা যে রঙিন কুর্তাটা পরেছে, সেই কুর্তিটা কে তৈরি করেছে সেটা বড় কথা নয়, খোকার যে আনন্দ সেটাই স্বাধীনতা। বাগানের ঘর কোকিলের গান, বয়সী বটের ঝিলিমিলি পাতা, যেমন ইচ্ছে লেখার আমার কবিতার খাতা। বলছে প্রকৃতির যে শোভা, বটের পাতাই হোক অথবা ঝিলমিলে যে রোদ হোক কিংবা কোকিলের গান হোক, সেখানেও স্বাধীনতা আছে। সব থেকে বেশি স্বাধীনতা কবি অনুভব করেছেন কোথায় না, তার যে কবিতার খাতা, সেখানে কোনো বাধা তিনি মানেন না, সেখানে তিনি স্বাধীন চেতা, এটাই কবি বলেছেন। আচ্ছা, এই পর্যায়ের যে লাস্ট কবিতা বা শেষ কবিতা, সেটা হচ্ছে কবি জয় গোস্বামী রচিত নুন। কবিতাটার মূল গ্রন্থ হচ্ছে ভূতুম ভগবান। এই কবিতাটার মধ্যে আমাদের একেবারে দারিদ্র পীড়িত যে মানুষ, মানে লাঞ্ছিত মানুষ, নিপীড়িত মানুষ, শ্রমজীবী মানুষ, তাদের কথা বলা হয়েছে। এখানে যেন একটা পরিবারের পিতা পুত্র তার যন্ত্রণার কথা, তার সুখের কথা, সমস্ত কিছু, তার দাবির কথা রেখেছেন এই কবিতার মধ্যে। কবি যেন সেই মানুষের প্রতিনিধি হয়ে গেছেন, এমনই যেন শোনা যাচ্ছে তার কথায়। কবি বলছেন আমরা তো অল্পে খুশি, কি হবে দুঃখ করে, আমাদের দিন চলে যায় সাধারণ ভাত কাপড়ে। এখানে আমরা বলতে সেই পিতা পুত্রের কথা বলা হচ্ছে। বলছে আমরা অল্প পেলেই খুশি হয়ে যাই, সাধারণ ভাত, মোটা চালের ভাত, সাধারণ মোটা কাপড় পেলেই আমরা খুশি। চলে যায় দিন আমাদের অসুখে ধার দেনাতে, রাত্রিরে দুভাই মিলে টান দিই গঞ্জিকাতে। বলছে আমাদের দিন রাত্রি অসুখ থাকে, আমাদের সুখ দুঃখ থাকে, আমাদের ধার করতে হয় প্রায়, তার মধ্যেও কিন্তু আমরা হেসে খেলে কাটিয়ে দিতে পারি। আবার রাত্রে আমরা যখন খুব দুঃখ পাই কিংবা যখন মনের মধ্যে একটা অশান্তি আসে, তখন দু ভাই মিলে গাজায় টান দিই। এই মাত্র বললাম দুই পিতা পুত্র, তাহলে দু ভাই এলো কোথায়? আসলে আমরা জানি মহাদেবের যে চেলা নন্দীভৃঙ্গি, তারা দু ভাই ছিল। কবি এখানে সেই দুই ভাইকে স্মরণ করে পিতা পুত্রের মধ্যে দুই ভাইয়ের একটা মিল খুঁজে পেয়েছেন, তাই এই কথাটা বলেছেন। আবার অনেক সময় দেখা যায় যে এই ধরনের সমাজ, মানে দারিদ্র পীড়িত সমাজে পিতা পুত্রের মধ্যে যে বয়সের ব্যবধান সেটাও কম থাকে, তখন যেন মনে হয় তারা দুই ভাই। আবার এটাও হয় যে একেবারে নিম্নবিত্ত এই ধরনের মানুষরা তুই তোকারি করে, বাবাকেও তুই বলে, সন্তানকেও তুই বলে, সেক্ষেত্রে যেন দুই ভাই মনে হয়, তারা দুজনে গঞ্জিকা মানে গাঁজায় টান দিচ্ছে রাত্রিবেলা। সব দিন হয় না বাজার, হলে হয় মাত্রা ছাড়া, বাড়িতে ফেরার পথে কিনে আনি গোলাপ চারা। বলছে কখনো কখনো কোনোদিন বাজার হয়, আবার যখন পয়সা পায় মানে হয় না, আবার কখনো পয়সা পেলে মাত্রা ছাড়া বাজার হয়, একদম মাছ মাংস এলাহি খাবার দাবার, তার থেকেও যদি 2 পয়সা বাঁচে তাই দিয়ে আমরা গোলাপ চারা কিনে আনি। গোলাপ চারা কিনে আনে কেন? এই মানুষদের মধ্যে তো বিলাসী সত্তা আছে, তাদের মধ্যেও তো ভালো লাগা আছে, এরাও তো মানুষ। কবি আসলে এই কথাটার মধ্যে দিয়ে বোঝাতে চেয়েছেন যে উচ্চতলার মানুষ, মধ্যবিত্ত মানুষ আর এই সাধারণ মানুষের মধ্যে কিন্তু কোনো পার্থক্য নেই, তাদের মনের মধ্যেও কিন্তু সুখ আছে, দুঃখ আছে, তাদেরও ইচ্ছা আছে, তাদেরও কিছু চাওয়া পাওয়া আছে। সাধারণ মানুষের থেকে এই মানুষগুলোর মধ্যে যে পার্থক্যটা নেই, এটা বোঝানোর জন্যই তো কবি এই কথাটা বলেছেন। তারাও গোলাপ চারা কিনে আনেন, তারা জানেন তাদের যে সাধারণ সামান্য বস্তি ঘর, সেখানে গোলাপ চারা হয়তো ফেলে দিতে হবে, পোতার জায়গাও নেই।
আমরা তো এতেই খুশি, বলো আর অধিককে চাই, হেসে খেলে কষ্ট করে আমাদের দিন চলে যায়, আমরা এতেই খুশি, কখনো হাসি কখনো খেলে আমাদের দিন বেশ চলে যায়। মাঝে মাঝে চলেও না দিন, বাড়ি ফিরি দুপুরে রাতে, খেতে বসে রাগ চলে যায়, নুন নেই ঠান্ডা ভাতে। কখনো কখনো দিন কিন্তু চলতে চায় না, গড়িয়ে গড়িয়ে চলে, কারণ পেটে খাবার নেই, হয়তো দিনের পর দিন কোনো কাজ নেই, রোজগার নেই। তখন দুপুরবেলাই হোক আর রাত্রিবেলাই হোক, যখন আমরা ফিরছি হয়তো দেখা যাচ্ছে কোনো রকমের দুটো ভাত, মোটা চালের ভাত আছে, কিন্তু তাতে খাওয়ার মতো মানে ব্যঞ্জনা তো নেই, সামান্য নুনের সংস্থানটুকুও নেই। ঠান্ডা ভাত, জল ঢালা হয়তো ঠান্ডা ভাত তারা খাচ্ছে, নুনটুকুও নেই। আর তখন কি হয়? রাগ চড়ে মাথায় আমার, আমি তার মাথায় চড়ি, বাপ বেটা দু ভাই মিলে সারা পাড়া মাথায় করি। প্রচন্ড রেগে যায়, একে অপরকে দোষারোপ করে, আর রাত্রিবেলা প্রচন্ড চিৎকার চেঁচামেচি ঝগড়া লড়াই করতে থাকে। তারপরে বলছে মানে রাগ চড়ে মাথায় আমার, আমি তার মাথায় চড়ি, মানে রাগের সাথেও যেন একটা লড়াই চলে। করি তো কারটাতে কি, আমরা তো সামান্য লোক, তো আমাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা হোক। বলছে আমরা যে লড়াই করি, ঝগড়া করি, রাতকে একেবারে মাথায় তুলে নিই, তাতে কার কি? কারণ সাধারণ মানুষ তো আমাদের জন্য কিছু ভাবে না, আমাদের কথা কখনোই ভাবে না, তাহলে আমরা কেন ভাববো? এই কথাই কবি যেন এখানে বলতে চেয়েছেন ওই মানুষদের মধ্যে দিয়ে। বলছে তাদের কি হলো না হলো আমাদের কিছু যায় আসে না, ওই সব মানুষরা ভাবে, কাজে আমাদেরও ভাবার কিছু নেই। আসলে লজ্জা, মানে আমরা যে ঝগড়া করছি, অন্যান্য মানুষরা জেগে যাচ্ছে কিংবা আমাদের কি বলবে, এই যে লজ্জা, এই লজ্জাটাও কিন্তু যেন বিলাসিতার সামগ্রী। এই লজ্জাও কিন্তু এই ছোট লোকদের বা নিচের তলার লোকদের থাকে না। ছোট লোক মানে নিচের তলার লোকদের থাকে না, উপর তলার লোকদেরই কিন্তু সম্ভ্রম বেশি, লজ্জা বেশি। নিচের তলার লোকদের দারিদ্র্যের অহংকার আছে ঠিকই, কিন্তু তাদের এই ধরনের লজ্জা থাকে না। তারপরে বলছে আমাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা হোক। এই যে কথাটা এই মানুষগুলো বলছে যে আমাদের যে শুকনো ভাত তার মধ্যে লবণের ব্যবস্থা করা হলো, এটা একটা আর্জি, এটা যেন একটা অনুরোধ বা আর্জি। সেই কথাটা কবি এদের মধ্যে দিয়ে উচ্চ প্রশাসনের কাছে, উচ্চ সরকারের কাছে পাঠাতে চাইছেন। বলছেন যে খাদ্য, বস্ত্র, বাসস্থান এটা মানুষের সাধারণ চাহিদা। ভাতের মধ্যে নুন যেমন একটা সাধারণ চাহিদা, এই মানুষগুলো যেমন চাহিদা করে, তেমনটাই কিন্তু খাদ্য, বস্ত্র, বাসস্থান প্রতিটা মানুষের পাওয়া উচিত। এবং ভারতবর্ষের যিনি মাথায় বাস করছেন, যিনি ভারতবর্ষকে পরিচালনা করছেন, সমগ্র ভারতবর্ষকে, সমগ্র দেশকে, তারও উচিত সমস্তটা কিছু দেখাশোনা করা। অর্থাৎ প্রত্যেকটা স্টেট, প্রত্যেকটা রাজ্য সরকার, প্রত্যেকটা কেন্দ্র সরকার, সবার কিন্তু এই দিকগুলো দেখা উচিত। এই দিকগুলো কিন্তু একা হয় না, সবাইকে মিলিতভাবে, যৌথভাবে এই মানুষগুলোর কথা ভাবতে হবে, এটাই যেন কবি বলতে চাইছেন। সেই ভারতচন্দ্র রায়গুণাকারীর যে অন্নদামঙ্গল, সেখানে আমরা দেখেছিলাম এক পিতা মা অন্নদার কাছে বলেছেন যে আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। তারও কিন্তু সামান্য চাহিদা ছিল যে দুধে ভাতে যেন আমার সন্তান থাকে, সামান্য খেতে পায়। আর এই যে শ্রমিক, সে কি বলছে, আমার যেন সামান্য ভাতে নুনের সংস্থান হয়, আরও যেন কম কিছু চাহিদা। অর্থাৎ এই যে চাহিদা, সেই চাহিদাটা কিন্তু ন্যূনতম চাহিদা। এই চাহিদা তাদের আছে এবং এই চাহিদা তাদের পাওয়া উচিত, মানে জুগিয়ে দেওয়া উচিত, এটাই কবি এই কবিতার মধ্যে বলতে চাইলেন। তাহলে আমাদের এই একটা ওয়ান শট ভিডিওর মধ্যে কিন্তু তোমরা 10টা কবিতার মধ্যে যে ইম্পর্টেন্ট 7টা কবিতা তার সম্পূর্ণ আলোচনা পেয়ে গেলে। আশা করি তোমাদের পরীক্ষা খুব ভালো হবে। খুব তাড়াতাড়ি তোমাদের সামনে হাজির হব, যে গদ্যের ওয়ান শট ভিডিও সেটা নিয়ে আসবো। এবং তোমাদের জন্য একটা সব থেকে ইম্পর্টেন্ট যে বিষয়টা, সেটা হচ্ছে একেবারে লাস্ট মিনিট সাজেশন, খুব ছোট সাজেশন, যেটা আরও পরে আমি বলবো, এখন মোটামুটিভাবে সব কিছুই পড়ে যাও। তাহলে আজকের ভিডিও এখানে শেষ করছি, খুব তাড়াতাড়ি তোমাদের সামনে হাজির হবো। ভালো থেকো।